সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1472তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ হেলাল হোসেনের জীবনের চরম অলৌকিক এক তাজ্জব, ভয়ানক, করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর করে বউয়ের কামড়ে স্বামীর মৃত্যু। সাপ নাকি মানুষ? এক নববধূ বাসর করে তার স্বামীকে কামড় দিয়ে মেরে ফেলে। আর কোনো মানুষের দাঁতে যদি বিষ থাকে তবে তাকে তো আর রীতিমতো মানুষ বলা যায় না, এটা অবশ্যই সাপ। আমরা আজকের গল্পে শুনবো যে আমাদের আজকে হেলালের বউ যার কামড়ে পুরুষের মৃত্যু হয়, তিনি সাপ নাকি মানুষ। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা হেলাল হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হেলাল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হেলাল হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 3 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা আমাদের এলাকাতে একজন সম্মানিত ব্যক্তিও বটে। আমার বাবা একজন ন্যায় নীতিপরায়ণ মানুষ। আমাদের এলাকায় বিভিন্ন ধরনের দরবার কারবারে মেলে আমার বাবাকে ডাকা হতো। আমার বাবা যদিও মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলেন, কিন্তু আমাদের এই গ্রামের উচ্চবিত্ত মানুষও আমার বাবাকে অনেক মানত। এক কথায় বলতে গেলে আমার বাবা একজন ভালো মনের, ভালো দরবারি মেলি মানুষ ছিলেন। ছোটবেলা থেকে আমি হয়েছি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। আমার বড় 3 বোন দেখতে শুনতে খুব ভালো ছিল, যার কারণে অল্প বয়সে আমার বড় 3 বোনের বিয়ে হয়ে যায়। ভাইয়ের মধ্যে আমরা 2 ভাই ছিলাম। আমার মায়ের ইচ্ছা ছিল যে যদি আমাদের বড় 3 বোনকে পড়াশোনা করাতে পারেনি, আমাকে আর আমার ছোট ভাইকে, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে হাবিব, আমাকে আর হাবিবকে মা বাবা ঠিকমতো পড়াশোনা করাবে। কিন্তু মায়ের বড় স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমি দেখতে শুনতে উঁচে, লম্বায়, সুন্দর, সর্বদিক থেকে ফিটফাট ছিলাম, যার কারণে মা ভেবেছিল যে তিনি আমাকে পড়াশোনা করিয়ে কোনো অফিসার বানাবে। কিন্তু মায়ের ওই ইচ্ছায় আমি পানি ঢেলে দিই। আমি আসলে যতটুকু পর্যন্ত পড়াশোনা করেছি তার চেয়েও বেশি দুষ্টমি করেছি। আমি প্রতিনিয়তই কারো না কারো বিনষ্ট করতাম, কারো না কারো ক্ষতি করতাম। এমন কোনো দিন নেই আমার নামে আমাদের বাড়িতে দরবার আসতো না। প্রতিদিনই আমি কোনো না কোনো একটা অকারেন্স করতাম। আমার বাবাকে আমাদের এলাকার সব মানুষ সম্মান করত এবং প্রত্যেকেই বলে যে আপনার মতো একটা ভালো মানুষের ঘরে এ কেমন সন্তান জন্মেছে। আমার বাবা আমার জন্য সমাজের মানুষের কাছে অনেক লাঞ্ছিত, অপমানিতও হয়। যাই হোক, এরকম করেই ছোটোবেলায় আমি আস্তে আস্তে করে বড় হতে হতে ক্লাস 7-এ আমি যখন পড়ি, তখনই আমি এক অঘটন ঘটাই। এই কথা আমি আপনাকে বলতে চাই না, এমনই এক লজ্জাজনক ঘটনা আমি ঘটাই যেটা বলতে আমার নিজেরও লজ্জা করছে। ঠিক তখনই আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আমি ওদের ম্যাডামের সঙ্গে এক অকারেন্স করে বসি। এরপরে আমার বাবা আমাকে খুব বেশি মারে এবং বলে আজকের পর থেকে আর স্কুলে যেতে হবে না। ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। কিন্তু আমার ছোটো ভাই ছিল খুবই ভালো। আমার ছোটো ভাই আমার থেকেও বেশি মেধাবী ছিল, যার কারণে আমার আব্বা আম্মা সবশেষ আমাকে বাদ দিয়ে আমার ছোটো ভাইকে নিয়ে চিন্তা করতে শুরু করে। তারা আমার ছোটো ভাইকে পড়াশোনা করাচ্ছিল। ক্লাস 7-এ যখন পড়াশোনা বন্ধ হয়ে যায়, তখন থেকে আমি আরও বেশি বেপরোয়া হয়ে পড়ি। এমন কোনো দুষ্টমি নাই যেটা আমি করি না। প্রতিদিন আমি এমন কিছু কাজ করে বসি যা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। চুরি, ডাকাতি, রাহাজানি থেকে মেয়ে উঠানোবাজি থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমি আমার জীবনে করি নাই। এক পর্যায়ে আমার বাবা খুব বিরক্ত হয়ে যায়। আমার বাবা আমার মাকে বলে, তুমি হয় হেলালকে কিছু একটা করো, নাইলে কিন্তু আমি হেলালকে মেরে ফেলবো, ওকে মেরে প্রয়োজনে আমি ফাঁসিতে ঝুলবো। আমার আম্মা তখন আব্বার এই কথা শুনে ভয় পেয়ে যায় এবং আম্মা তখন আমার বড় বোনকে ধরে। এবার আমার বড় বোন আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তো বড় বোন আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। নিয়ে গেলে পরে আমার দুলাভাইয়ের আবার দোকান ছিল, মুদির দোকান ছিল, অনেক বড় দোকান। তো আমার বড় বোন আমাকে নিয়ে গিয়ে আমার ওই দুলাভাইয়ের দোকানে আমাকে তখন বসাই দেয়। তো আমি তখন দুলাভাইয়ের দোকানে বসে। আমার দুলাভাই খুব রাগী মানুষ ছিল, কিছু থেকে কিছু হলে গায়ে হাত তুলতো। আমার আব্বা কিন্তু আমাকে মারতো না, ধমক দিত, বকা দিত, কিন্তু আমার দুলাভাই আমাকে মারতো।
আমি দুলাভাইয়ের দোকানে যাওয়ার পরে 2 থেকে 3 বার আমি দোকান থেকে পালাইয়া চলে আসি বাড়িতে। আমি এখানে চাকরি করব না, ওখানে যাব না। কিন্তু আমার আব্বা আম্মা আবারও আমাকে আমার দুলাভাইয়ের দোকানে পাঠাতো। দুলাভাইয়ের দোকানে যাওয়ার পরে আমি অনেকটা স্ট্রেট হয়ে যাই, অনেকটা সোজা সাপটা হয়ে যাই। এরকম করে দুলাভাইয়ের দোকানে কাজ করেছি আমি প্রায় 5 থেকে 7 বছর, এবং তখন আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে গেছি। এরই মাঝে আমাদের পরিবারে একটা অঘটন ঘটে। অঘটন বলতে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট বলতে আমার আব্বাকে কারেন্টে ধরে, এবং কারেন্টের কারণে আমার আব্বার একটা চোখ নষ্ট হয়ে যায়। আমার আব্বা হচ্ছে মাঠে পানি দিতেছিল সেলো মেশিন দিয়ে, তো সেখানে কারেন্ট দিয়ে সেলো মেশিন চালানোর সময় সে জায়গায় আমার আব্বুর চোখের মধ্যে আপনার ইলেকট্রিক শর্ট খায়, এবং আমার আব্বুর একটা চোখ অন্ধ হয়ে যায়। আমার আব্বুকে চিকিৎসা করার জন্য আমাদের আসলে অনেক ক্ষতি হয়ে যায়, আমাদের জায়গা সম্পত্তি অনেক কিছু বিক্রি করতে হয়, এবং আমরা ওই সময়টাতে একেবারে নিম্নবিত্ত হয়ে যাই। মধ্যবিত্ত থেকে আমরা তখন নিম্নবিত্ত হয়ে যাই। পরিবারের এই নিয়ে আমি কোনো টেনশন করতাম না। আমি দুলাভাইয়ের দোকানে চাকরি করতাম, ক্যাশ থেকে টাকা চুরি করতাম, আর দুলাভাই আমাকে মাস শেষে কিছু টাকা দিত। ওইসব দিয়েই আমি বড় বিন্দাস জীবনযাপন করতাম। এই করতে করতে হঠাৎ করে এক খবর আমার কানে আসলো, যা শুনে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। আমার বড় বোনের মুখে শুনতে পারলাম আমাদের এলাকারই এক মেয়ে আছে, যার নাম হচ্ছে মণি। মণির নাকি বিয়ে হয়েছে, ওটা এক বাপের এক মেয়ে। তো ওর যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ও যে ছেলের সঙ্গে বিয়ে হয়, ওই ছেলের বাড়িও ছিল আমাদের এখান থেকে মোটামুটি বেশ দূরে। মণিদের বাড়িতে নাকি ঘর জামাইয়ের কাজ করতো, ঘর জামাই থাকতো এবং তাদের বাড়িতে কাজবাজ করতো। তো যেদিন মনির বিয়ে হয় সেদিন নাকি বাসর ঘরে ওই ছেলের মৃত্যু হয়, এবং ওই ছেলের মুখ দিয়ে ফেনা বের হয়। অনেকেই বলা বলি করে যে মনির কামড়ে ওর মৃত্যু হয়েছে, মনি কামড় দিছে এবং কামড় দেওয়ার কারণে ওই ছেলের মৃত্যু হয়েছে, এটাই আমাদের গ্রামের সবাই বলে। এবং ওই ছেলের গলার ভিতরে কামড়ের দাগ পাওয়া গেছে এবং মুখ দিয়ে ফেনা বের হয়েছে। সবাই বলে যে মনি কামড় দিয়েছে, মনির দাঁতে বিষ আছে, এবং মনির দাঁতে বিষ থাকার কারণে ছেলেটা মারা গেছে। এই কথা আমার বোন আমাকে বলল। আমার বোন তখন আমাদের বাড়িতে ছিল এই ঘটনা যেদিন হয়, বিয়ে যেদিন হয়, এবং শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। ওমা, এটা কিভাবে সম্ভব? একটা মেয়ে কিভাবে কামড় দিয়ে একটা লোকের এইভাবে এরকম করতে পারে? আমি একটু অবাকই হয়ে গেলাম। তো অবাক হয়ে পরে আমি আমার বোনরে বললাম যে আমি একটু দেখতে যাব, ঘটনাটা দেখতে যাব। এর পরের দিনে আমি বাড়িতে গেছি, এবং গ্রামে যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে আমাদের গ্রামে এক চাঞ্চল্যকর অবস্থা। সবার মুখে মুখে একই কথা, প্রত্যেকে এই বিষয় নিয়ে সবাই কথাবার্তা বলতেছে যে এরকম মনি কামড় দিয়ে বাসর ঘরে তার স্বামীরে মেরে ফেলছে, এবং মনির দাঁতে বিষ আছে, ওর সঙ্গে নাগিন আছে। আর মনির চেহারাটাও একটু অস্বাভাবিক ছিল, দেখতে শুনতে সুন্দরী ছিল, বাট ওর চোখগুলো একেবারে সাপের চোখের মতো ছিল। ওর গায়ের মধ্যে আপনার কেমন জানি সাপের গায়ে যেরকম এক ধরনের আপনার সাপের শরীরটা যেরকম হয়, ওর শরীরের বিভিন্ন অংশ প্রায় এরকমই। ওর চোখগুলো দেখতে ভয়ানক, একটা স্বাভাবিক মানুষের চেয়েও ওর একটু অস্বাভাবিক চেহারা, যার কারণে সবাই ধারণা করিয়ে বসে যে মনি বাসর ঘরে ওই ছেলেকে কামড় দিয়ে মেরে ফেলে, এবং মনির দাঁতে বিষ আছে। এইটা তখন সবাই বলা বলি করতেছে গ্রামে। আমি বাড়িতে 2 দিন পর্যন্ত ছিলাম, এবং ওই 2 দিন মনির মা মনিরে ঘর থেকে বেরোতে দেয় নাই, ঘরের ভিতর আটকায় রাখছে। গ্রামের যত মানুষ চাইতো কারো সামনে মনিকে আনতো না, ওই ঘরের ভিতর আটকায় রাখতো। এবং সে বাসর ঘরে বা বাসর রাতে কী হয়েছে মনি সেটাও বলতে পারে না। শুধু ওই ছেলের গলার মধ্যে আপনার কামড়ের দাগ পাওয়া গেছে, যেটা উল্লেখ করে গ্রামবাসী বলে যে মনি তাকে কামড় দিয়ে মারছে। যাই হোক, ওই ছেলে তখন তার এলাকার লোকজন ছিল, তারা তখন নিয়ে চলে যায়, এবং এরপরে আমাদের গ্রামে এক ধরনের একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি তখন আবার গ্রাম থেকে চলে আসি, গ্রামে থাকি না, আবারও বোন জামাইয়ের দোকানে চলে আসি, এবং তখন আমাদের গ্রামে এমন একটা আতঙ্ক ছড়ায় যে সবাই তখন এই বিষয়টা নিয়ে খুব বেশি কানাঘষা করতে শুরু করে। গ্রামের বাড়িতেও বিশেষ করে দেখবেন গ্রামে কোনো একটা ছোট্ট বিষয় নিয়েও গবেষণা করতে করতে এটাকে বিশাল বানিয়ে ফেলে। এবং শুধু আমাদের গ্রামে নয়, মুখের কথায় এই ব্যাপারটা ছড়িয়ে গেছে আশেপাশের আরও 8-10টা গ্রামে, এবং প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে এই মনিকে দেখার জন্য। মনির সঙ্গে সাপ আছে এবং তার দাঁতে বিষ আছে, সে কামড় দিয়ে বাসর ঘরে স্বামীকে মেরে ফেলেছে। এই কথাকে উল্লেখ করে পাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় মনিকে দেখার জন্য। কিন্তু কোনোভাবেই মনির বাবা মনিকে ঘর থেকে বের করে না। মনি হচ্ছে তার বাবা মায়ের একমাত্র মেয়ে, এবং মনির আর কোনো ভাই বোন নাই। তার বাবা মায়ের যত সম্পত্তি আছে সব কিছুর মালিক কিন্তু মনি একাই, এবং মনির একটা ছোট ভাই আছে, তবে এটা তার আপন ভাই নয়। তার বাবা
যেহেতু সন্তানাদি হয় না, মনি হওয়ার পরে তখন একটা পালক ছেলে আনে। ওই পালক ছেলেটাও মোটামুটি তখন অনেকটা বড় হয়ে যায়। তো এই করতে করতে তখন হলো কি, এর মাঝে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন বলতে প্রায় বৎসর 2-1 মতো কেটে গেছে, প্রায় 2 বৎসরের মতো কেটে গেছে। কিন্তু 2 বৎসর কাটলেও এই কথাটা আমাদের গ্রামের মানুষের মুখে মুখে এখন পর্যন্ত রয়ে গেছে। এটারই কেউ ভুলে নাই। এখনও সবাই বলা বলি করে, এখনও একে অপরকে বলে যে এরকম এরকম মনির দাঁতে বিষ আছে। তো এই 2 বছর আমার যেটা ধারণা বা আমি যতটুকু বলতে পারি যে মনিদের এলাকার মানুষও কিন্তু মনিকে দেখে নাই। মনি ঘর থেকে বেরোতো না এবং সারাক্ষণই ঘরের মধ্যে থাকতো, কারো সামনে যাইতো না, কারোর সঙ্গে কথা বলতো না। এক অন্যরকম জীবনযাপন করতো, মানে এক অন্যরকম মানুষ এসে পরিণত হয় এবং ঘরের ভিতর থাকতে থাকতে সে একরকম মানসিক রোগীও হয়ে যায়। মনি কিন্তু প্রায় আমাদের সমবয়সী হবে, হয়তো বড় জোরে আমার থেকে 1-2 বছরের ছোট হতে পারে, কিন্তু আমার বড় হবে না। আচ্ছা যাই হোক, এমন করে অনেকগুলো দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে প্রায় এখানে 2 বছর কাটছে। তো 2 বছর কাটার পরে একদিন হলো কি, আমি দুলাভাইয়ের দোকানে বসে আছি। তো দুলাভাইয়ের দোকানে বসে আছি, এমতো অবস্থার মধ্যে আমাদের ওই দুলাভাইয়ের পার্শ্ববর্তী গ্রামের একটা লোক, নাম হচ্ছে গফুর, ওনারা সবাই গোবর মাস্টার বলে। ওই লোক নাকি আগে মাস্টার ছিল, কেমন মাস্টার ছিল সেটা আমি জানি না, সে নিজের নামও কিন্তু লিখতে পারে না। তো গোবর মাস্টার তখন হলো কি আমার দোকানে আসছে। আসার পরে সে চুপচাপ বসে আছে আমার দোকানের মধ্যে। ও চুপচাপ বসে আছে এবং অনেকক্ষণ মনে হয় আমার কিছু একটা বলবে। তাই আমি বললাম যে কাকা কিছু বলবেন নাকি? পরে বলে বাজান তোমার সঙ্গে একটু কথা বলতাম, দোকান থেকে একটু বের হো। তো গোবর মাস্টার তো আমার যখন বললাম, আমি তখন দোকান থেকে বের হইলাম। দুলাভাই ছিল না, দোকানে আরেকটা কর্মচারী ছিল, ওই ছেলেটারে বললাম ক্যাশে বসার জন্য। তো উনি তখন আমার করলো কি, দোকানের পিছনে একটা বড়াই গাছ আছে, অনেক বড়। বড়াই গাছের নিচে নিয়ে আমার সঙ্গে বসছে। বইসা আমারে বলে হেলাল তোমার সঙ্গে আমি একটু কথা বলবো বাজান, তুমি আমার একটা সঠিক পরামর্শ দিবা। আমি তখন বললাম সঠিক পরামর্শ ঠিক আছে দিবনি, কী পরামর্শ আমারে বলেন। উনি বলে তোমাদের গ্রামে যে একটা মেয়ে আছে মনি আক্তার, সবাই যারে নাগিন বলে, এরে কি তুমি চিনো? আমি বললাম মনিরে আমি চিনতে হবে কেন, আমাদের আশেপাশের 10 গ্রামের সবাই ওরে চিনে। পরে বলে বাজান এটা কি সত্যি যে ও তার স্বামীরে বাঁশর করে কামড় দিয়ে মেরে ফেলেছে? আমি বললাম দেখেন সত্য মিথ্যা কি সেটা তো আর আমি জানি না, তবে আমাদের গ্রামের সবাই এটাকে মেনে নিয়েছে। গ্রামের সবাই বলতেছে যে হ্যাঁ ওই ছেলের গলার মধ্যে কামড়ের দাগ পাওয়া গেছে এবং এই ঘটনার পরে মনি আর ঘর থেকে বেরোতো না, ঘরের ভিতর বন্দি হয়ে যায় এবং ছেলের মুখ দিয়ে ফেনা বেরোয়েছে, যার কারণে সবাই বলে যে মনি তারে কামড় দিয়ে মেরে ফেলেছে। এটাই গ্রামের সবাই বলা বলি করে। লোকটা তখন আমাকে বলে আমি খুব টেনশনে আছি, কি করবো ঠিক বুঝতেছি না। আমি বললাম কী হয়েছে আপনি আমার কাছে খুলে বলেন। বলে আমার 4টা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটা বড়, ছেলে 4টা ছোট। তো ওই ছোটো বলতে সবাই বড় হয়ে গেছে এবং আমার ছোট যে ছেলেটা সবচেয়ে ছোট, ওই অনেক দিন ধরে আমারে খুব জ্বালাইতেছে, বিদেশে যাবে বিদেশে যাবে, বিদেশে যাওয়ার জন্য ও বিষ খায় ফাঁসি দেয়, কিন্তু আমার তো এরকম সামর্থ্য নাই ওরে আমি বিদেশে পাঠাবো। এরই মাঝে কীভাবে জানি মনির ওই যে আপনার মনির বাড়িতে তার একটা ভাই আছে পালক ভাই, ওই পালক ভাইয়ের সঙ্গে আমার ছেলের কীভাবে জানি পরিচয় হয় এবং তার পালক ভাইয়ের সঙ্গে কথা বলার সময় মনির বাবা নাকি তার পালক ভাইকে বলে যে আমার মেয়ে মনিকে যে বিয়ে করবে আমি তার বিদেশে পাঠাবো, আমি তার জীবন গড়ে দিব, তার বিদেশ পাঠাবো। তো এখন আমি চিন্তা করতেছি যে এটা আসলে এক মনে আমি বিশ্বাস করি মেয়ের দাঁতে বিষ আছে, আবার আরেক মনে বিশ্বাস করি না। এটা কিভাবে সম্ভব যে মানুষের কামড়ে মানুষের মৃত্যু হয়? তো আমি চাচ্ছি কি যে আমার ছেলেটাকে ওই মনিকে বিয়ে করানোর জন্য। আমি বললাম যে এইটা আপনি কোনো কথা বললেন, জেনে শুনে নিজের ছেলেটাকে মেরে ফেলবেন? এই গ্রামের সবাই জানে যে মনির দাঁতে বিষ আছে, মনি কোনো সাধারণ মানুষ নয়, মনি এক কথায় বলতে গেলে নাগিন। তাই জেনে শুনে কেন নিজের ছেলের জীবনটা এইভাবে নষ্ট করবেন বলেন তো কাকা? উনি আমারে বলতেছে তার মানে কি তুমিও বলতেছো এটা সত্যি? আমি বললাম হ্যাঁ এটা 100% সত্যি, এই মেয়ের দাঁতে বিষ আছে, তার কামড়ে বাসর ঘরে তার স্বামী মারা গেছে, এটা সবাই জানে, সুতরাং এটা আমার বলার কিছুই নেই। উনি তখন বলে বাপরে বাপ তুমি আমারে ভালো কথা বলছো, আচ্ছা তাহলে আমি আর আমার ছেলের এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিব না। তা এরকম করে কথাবার্তা বলা বলির একটা পর্যায়ে আমি তখন দোকানে আসছি, এ ঘটনা পরে দোকানে আসছি। দোকানে আসার পরে আমার দুলাভাই আমারে বলে কিরে হালাল দোকান ফালিয়ে কই গেলি? আমি বললাম ভাই একটা কথা আছে। বলে কি কথা? আমি বললাম এমন এমন কথা। আমার দুলাভাই আবার মোটামুটি একটু শিক্ষিত আছে, নামাজ কালাম পড়া মানুষ, শিক্ষিত। তো আমি যখন দুলাভাই আমার বলে তুই কি বললি? আমি বললাম দুলাভাই আমি বলছি যে ওই মেয়ের দাঁতে বিষ আছে, যাতে ওই লোক তার মানে গোবর মাস্টার যাতে তার ছেলেকে ওই মেয়ের বিয়ে না করায়। আমার দুলাভাই তখন আমার বসে বলতেছে যে হেলাল তোরও কি মনে হয় যে ওই মেয়ের দাঁতে বিষ আছে? আমি বলি দুলাভাই আমার মনে হতে যাবে কেন, এটা আমাদের গ্রামের সবাই জানে, 8-10 গ্রামের মানুষরাও জানে মনির দাঁতে বিষ আছে। দুলাভাই বলে একটা কাজ কর, আমি তো তোর বোনের বিয়ে করছি, আমি এই মেয়েরে আবারও বিয়ে করব।
আর মেয়ের বাবা যদি আমার টাকা দেয়, আমি ব্যবসা বাণিজ্যটা আরেকটু বড় করব। তুই দেখ, যদি তাতে বিষও থাকে আমি বিয়ে করব, আমার কাছে বিয়ে দেবে কিনা জিজ্ঞেস কর। আমি বললাম, দুলাভাই এগুলো আপনি কি বলতেছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? দুলাভাই আমারে বলে, আরে বেটা শোন, মেয়ের দাঁতে কোনো বিষ নাই, মানুষের দাঁতে কখনো বিষ থাকে না, এটা পুরাই মিথ্যা কথা, এটা একটা গুজব। আমার মনে হয় যে ছেলেটা অন্যভাবে মারা গেছে, মেয়ের কামড় খেয়ে মারা যায়নি। একটা কাজ কর, মেয়ের বাবা যেহেতু বলতেছে যে তার মেয়েরই বিয়ে করবে তারে বিদেশ পাঠাই দিবে, তুই মেয়েটারে বিয়ে করে ফেল, মেয়েটারে বিয়ে করে তুই বিদেশ চলে যা। আমি বললাম, দুলাভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি জেনে শুনে একটা মরণ পান করব? দুলাভাই আমার বলে, আরে বেটা বুদ্ধিটা দিলাম, দেখ চিন্তা করে দেখ। দেখেন, দুলাভাই আমাকে কথাটা একেবারে হাসির চলে বলেছে, মানে দুষ্টমি করে, শালা দুলাভাই যেরকম দুষ্টমি করে এরকম সম্পূর্ণ দুষ্টমি করেই কিন্তু দুলাভাই আমাকে কথাটা বলে। কিন্তু ভাই এই কথাটা আমার মাথার মধ্যে ঢুকে যায়, মানে মাথার মধ্যে গেঁথে যায় যে দুলাভাই আমাকে যেটা বললো আমি এটা করব। মানে হঠাৎ করে প্ল্যানিংয়ে চলে আসে যে আমি এটা করব, দুলাভাই আমাকে যেটা করতে বলছে আমি এটা করব, আমি এই মেয়েকে বিয়ে করব। মানে হঠাৎ করে মেমোরিতে চলে আসে। আবার চিন্তা করি, মানে রাত্রেবেলায় শুয়ে চিন্তা করি, আয় হায় এই মেয়েকে বিয়ে করলে তো আমি মারা যাব, এই মেয়ের দাঁতে বিষ আছে, গ্রামের সবাই জানে, আয় হায় যদি আমার কামড় দেয়, মাসর ঘরে কামড় দেয়, আমি তো মারা যাব। এরকম করে ধরেন 1 দিন 2 দিন কেটে গেল। 2 দিন কাটার পরে একদিন আমি বাড়িতে গেলাম, এমনি বাড়িতে গেছি, মানে আমার দুলাভাইয়ের দোকান থেকে বাড়িতে যাওয়ার পরে আমি তখন মুন্নির ছোটো ভাইয়ের সঙ্গে একদিন দেখা করে বাজারের ছেলের সঙ্গে দেখা করে আমি তখন ওই গোবর মাস্টারের কথা বলি যে গোবর মাস্টারের ছেলের সঙ্গে তোর পরিচয় কি? পরে আমারে বলে, ভাই উনি তো বড় মানুষ, আমার সঙ্গে পরিচয় আছে, ও আবার ভালো ক্রিকেট খেলতে পারে, ও তো বয়স কম ছোট কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলে, যার কারণে দেখা যায় যে বিভিন্ন এলাকাতে ওকে নিয়ে যাইতো ক্রিকেট খেলার জন্য। ও সেখানে যাইতো এবং ক্রিকেট খেলতো, তো ওই ক্রিকেট খেলার সুবাদে ওই ছেলের সঙ্গে পরিচয়, মানে গোবর মাস্টারের ছেলের সঙ্গে। তো আমি ওরে বললাম যে এরকম গোবর মাস্টারের ছেলের সঙ্গে নাকি তোর বোনের বিয়ে হবে। বলে, হ্যাঁ তারা তো বলছিল আমার বোনকে দেখতে আসবে, ইয়ে করবে। এরই মাঝে হঠাৎ করে ছেলের বাবা মানা করে দিছে, বলছে বিয়ে করবে না। আমি বললাম, কেন করবে না? বলে, জানেন না যে আমার বোনের একটা বদনাম আছে? আমি বললাম, এটা কি বদনাম না সুনাম? ও আমার বলে, অবশ্যই বদনাম। আমি বললাম, আরে বেটা তোর বোনের দাঁতে বিষ আছে। ওই বলে, দেখেন আমার বোন আমারে কামড় দিছে, আমি আমার বোনের অনেকবার বলছি তুই আমারে কামড় দিয়ে দেখি আমি মরি কিনা। আমার বোন আমারে অনেকবার কামড় দিছে, আমি তো মরি নাই। তো আমি তখন মানে ওই এলাকার মধ্যে আছি, মানে বাজারের মধ্যে। আমি কি বললি, তোর বোন তোরে কামড় দিছে? ও বলে, ও কিন্তু আবার একটু নামাজ কালাম পড়া ছেলে, নামাজ কালাম পড়ে, আবার একটু ভালো ছেলে আর কি, আমাদের গ্রামের মানে খুব ভালো একটা ছেলে। আমি, তুই শিওর বলতেছিস? ও বলে, ভাই আপনি যদি আমার মসজিদে নিয়ে যান আমি কোরআন শরীফ মাথায় দিয়ে বলতে পারবো আমার বোন আমারে কামড় দিছে, আমি তো মরি নাই। আমি বললাম, শিওর তো? বলে, হ্যাঁ শিওর। তো ওর সঙ্গে কথাবার্তা বলার পরে এবার আমি মোটামুটি 90% সিদ্ধান্ত নিলাম যে আমি মনিকে বিয়ে করব। এবং এই কারণেই বিয়ে করব যে মনির বাবা আমার টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি বিদেশ যাব। আমারও বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন, আমি বিদেশ যাব, বিদেশ গিয়ে 2 হাতে টাকা ইনকাম করব, ঘর বাড়ি বানাবো, মানে এরকম একটা প্ল্যানিং আমার মাথায়ও আছে। আর আমার আব্বার তো এখন কোনো কিছুই নেই, এক কথায় বলতে গেলে আমার আব্বা ফকির, একে তো চোখে দেখে না, অন্ধ, তার উপরে আমার ছোটো ভাই টিউশনি করে এবং এটা সেটা করে আমার ভাই আমার সংসারটা পুরো চালাইতো, আমাদের সংসার। আমি কিন্তু সংসারের জন্য তেমন কোনো টাকা পয়সাই দিতাম না, সম্পূর্ণ আমার ছোটো ভাই টাকা পয়সা দিয়ে আমাদের গোটা সংসারটাকে চালাইতো। তো এই পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি মনিকে বিয়ে করব। এক মনে বলে বিয়ে করব, আরেক মনে চিন্তা করি, হায় আল্লাহ, ওরে বিয়ে করলে যদি আমার মরণ হয়ে যায়, আমি যদি মারা যাই, ওর ভাই তো এমনও হতে পারে যে আমাকে মিথ্যা বলছে, ওর বাইরে গিয়ে আমি 50% বিশ্বাস করি, আবার 50% বিশ্বাস করিও না। এর ভিতরে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, আরে বিয়ে করে ওর সঙ্গে আমি থাকবো না, বিয়ে করে ওর সঙ্গে আমি থাকবো না, ওরে আমি ঘরের ভিতরে দরজা আটকায় রাখবো এবং ওরে আমি বুঝিয়ে শুনে ওরে আলাদা রাখবো, রাইখা ওর বাবার থেকে টাকা নিয়ে আমি বিদেশ চলে যাব। এবং বিদেশ যাওয়ার পরে আমি প্রয়োজনে বিদেশ থেকে এসে আরেকটা বিয়ে করব, এটার আমি ছেড়ে দিব। আমি ওরে কলমা কাবিন করে বিয়ে করব ঠিকই, কিন্তু আমি আর ওর সঙ্গে থাকবো না। এইরকম একটা প্ল্যানিং তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে কাজ করে বসছে যে আমি বিয়ে করবো এবং বাসর করে ওরে রাখবো, আমি বাসর করে ঢুকবো না। তো এইটা তখন আমি কি করলাম, প্রথমে আমার বড় বোনের সঙ্গে আলাপ করলাম। তো বড় বোনের সঙ্গে আলাপ করার পরে তখন তো আমাদের পারিবারিক অবস্থা খুব খারাপ। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমার দুলাভাই কিন্তু আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করতো, অনেক খারাপ ব্যবহার করতো। যেহেতু ধরেন আমাদের মানে আর্থিক অবস্থা ভালো না, আমি দুলাভাইয়ের দোকানে কাজ করি, দুলাভাই আমার মাস শেষে বেতন দিত। তো আমার বোন আমার সবসময় বলতো, যদি অন্য কোথাও ভালো কাজের সুযোগ পাস তাহলে চলে যা, এখানে থাকার দরকার নেই, যদি তোর ভালো কাজের কোনো কোথাও ভালো কাজ হয় তুই চলে যা। বোন আমার সবসময় এগুলো বলতো। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে সত্যি আমি এই কাজটা করব, মনিকে বিয়ে করে
মনির বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি বিদেশে চলে যাব। আমার বোনও আমাকে হাও বললো না, নাও বললো না, ওরকম একটা অবস্থার মধ্যে। তো এরপর আমি তখন করলাম কি, মনির আব্বার সঙ্গে একদিন কথা বললাম। উনি ওই সময় লাল শাক লাগাইছিল, আপনার শীতকালের সময় ছিল, লাল শাক লাগাইছে। তো আমি পরিকল্পিতভাবে ওনার মানে ওই যে লাল ক্ষেতের ওইখানে যাই, লাল শাকের ওই জমিতে যাই, গিয়ে ওনার সঙ্গে কথা বলি যে কাকা এমন এমন ঘটনা আমি শুনলাম, আমার বোনের শ্বশুরবাড়ির এক গোবর মাস্টারের ছেলের কাছে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চাইছিলেন, যে এইভাবে ছেলে নাকি বিদেশ পাঠিয়ে দিবেন। তো উনি আমারে বলতেছে যে বাজান এই ছাড়া কী বা করার আছে বলো, আমার মেয়েটার তো কেউ বিয়ে করতে রাজি হয় না। 8-10 গ্রামে এমন কোনো জায়গা নাই যেখানে আমি আমার মেয়ের জন্য ছেলে দেখি নাই। তো আমার মেয়েটাকে তো কেউ বিয়ে করতে রাজি হয় না। গ্রামের মধ্যে একটা কথা প্রচলিত আছে, আমার মেয়ের দাঁতে বিষ আছে এবং আমার মেয়ে কামড় দিলে মানুষ মারা যায়, এই জন্য কেউ আর আমার মেয়েরে বিয়ে করে না। আমি তখন বললাম যে সত্যি কি আপনি আপনার মেয়েরে যার কাছে বিয়ে দিবেন তারে বিদেশ পাঠাই দিবেন? কাকা আমারে বলতেছে হ্যাঁ, আমার মেয়েরে যে বিয়ে করবে আমি তারে বিদেশ পাঠাবো। দেখো আমার তো টাকা পয়সা আলহামদুলিল্লাহ যাই আছে, আমার তো আর এই দুনিয়াতে কেউই নেই। একটা ছেলে আছে আর আমার একটা মেয়ে আছে, তো আমি তো আমার এই জায়গায় সম্পত্তি দিয়ে কি করব? আমার ছেলে যদি আমার মেয়েরে বিয়ে করে কোনো ছেলে, তাহলে আমি জায়গা বিক্রি করে ছেলের বিদেশ পাঠাই দিব। ওনার এই কথাটা শুনে আমি আর কোনো কিছু বললাম না, জাস্ট ওনার মুখ থেকে কথাটা শুনছি, শুনে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে ভাবতেছি আমার বোন যদিও রাজি হয়, আব্বা আম্মা তো জীবনও রাজি হবে না। আব্বা আম্মা মুখের উপরে মানা করে দিবে যে না, এটা আব্বা আম্মা করবেও না। তো এরপরও আমি আমার মাকে একটু বিষয়টা জানাইলাম। মাকে জানানোর পরে মা তো পুরোপুরিভাবে রেগে গেছে যে না, এটা কী ধরনের কথা, এটা কোনো কথাই না, এটা জীবনেও সম্ভব না। এই জেনে শুনে তুই মৃত্যুবরণ করবি কেন? এটা তো আত্মহত্যা হয়ে যায়। এই মেয়ের দাঁতে বিষ আছে এবং সে কামড় দিলে মানুষ মারা যায়, তোর এই মেয়েকে বিয়ে করতে দিব না। আমার বোন, আমার মা আমাকে একদম, মা আব্বা আমাকে মুখের উপরে সাফ মানা করে দিল, তারা এই বিষয় নিয়ে কথা বলবে না। এবার আমি সবশেষ আমার বোনরে গিয়া ধরলাম, আমার বোনেরে বললাম যে আপা, আমি তো আব্বা আম্মারে বলছি, তারা তো রাজি না। তারা একমতেই বলে দিল যে তারা কখনোই ওই মেয়েকে আমার বউ বানায়া ঘরে আনবে না, কারণ এই মেয়ের দাঁতে বিষ আছে। তুই একটা কাজ কর, তুই গিয়ে মনির আব্বার সঙ্গে কথাবার্তা বল। মনির আব্বার সঙ্গে কথাবার্তা বলে তুই আমার সঙ্গে আর মনির সঙ্গে মানে আমাদের বিয়েটা পড়াই দে। এরপরে মনির বাবা যদি টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি বিদেশ চলে যাব। প্রয়োজনে মনিকে আমি আমাদের বাড়িতে উঠাবো না, আমি তোদের বাড়িতে উঠাবো। আমার বোন তখন আমাকে ঘুরিয়ে কথাটা আবারও জিজ্ঞেস করলো যে মেয়ের দাঁতে যে বিষ আছে আসলেই কি এটা সত্য কিনা। আমি তখন আমার বোনের পুরো প্ল্যানিংটা বললাম যে দেখ বোন, আমি প্রয়োজনে বিয়ে করার পরে মেয়ের সঙ্গে বাসর করব না, এই মেয়ের সঙ্গে থাকবো না। মেয়ের বাবা বলছে বিয়ের পরপরই মেয়ের বাবা টাকা দিবে বিদেশের জন্য, আর আমার তো অলরেডি পাসপোর্ট করাই আছে এবং আমার লোকও রেডি করা আছে, ওরে বিয়ে করেই পাসপোর্ট জমা দিয়ে দিব। এরপরে পাসপোর্টের সঙ্গে টাকা দিব, পরে ভিসা হলে বাকি টাকা দিয়ে চলে যাব। আমি ওর সঙ্গে রাতের বেলায় থাকবো না। আমার বোন বলে যদি রাতের বেলায় তুই মেয়ের সঙ্গে না থাকিস, তাহলে মেয়ের বাবা যদি টাকা না দেয়? আমি বললাম টাকা না দিলে না দিব, আমি মেয়েরে ছেড়ে দিব, সমস্যা কি? একটাবার চেষ্টা তো করতে পারি, একটাবার চেষ্টা তো করা যায়। মেয়ের আমি বুঝিয়ে বলবো যে আমার একটু শারীরিক সমস্যা আছে, যার কারণে আমি তোমার সঙ্গে থাকবো না, আমি পরে থাকবো, এটা আমি তারে বুঝিয়ে বলবো। আমার বোন আসলে তখন আমাকে নিয়ে খুব টেনশন করতো, মানে সারাক্ষণই সে আমাকে নিয়ে টেনশনে থাকতো। তো একটাবার যে আমার বোন বললো যে আচ্ছা ঠিক আছে, তুই যদি মানে মনে করি সেটা করবি তাহলে কর। আমার বোন তখন আমাকে অনুমতি দেয়। এবার আমার বড় দুলাভাই তখন এই মানে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। যাওয়ার পরে মনির বাবা তো এক কথায় রাজি, মানে আমার সঙ্গে ওনার মেয়েরই বিয়ে দিবে। একে তো মেয়ের একটা বিয়ে হয়েছে এবং ওই ছেলে মারা গেছে, তার উপরে আমি মেয়েকে বিয়ে করব, মানে মনির বাবা একদম খুশিতে আটকারা। তো এবার মনির বাবা আমার দুলাভাইকে বললো যে ঠিক আছে, তোমরা তাহলে হেলালের সঙ্গে কথাবার্তা বলো। আমার দুলাভাই আবার বলে দিছে যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির কোনো লোক কিন্তু এটাতে রাজি নাই। আমি আর আমার ওয়াইফ আমরা দুজনেই মিলেই কিন্তু খুব ছোটোখাটো কোনো অনুষ্ঠান করে বিয়ে করাবো। আমরা কোনো অনুষ্ঠানও করবো না ওভাবে, আমি আমার ওয়াইফ আসবো আর হয়তো আমার গ্রাম থেকে 2-1 জন আসবে, এসে আমরা বিয়ে করায় নিয়ে যাব। আমরা কোনো অনুষ্ঠান কিন্তু করব না। তো মনির বাবা বললো আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে অনুষ্ঠান করার দরকার নেই। তো এরই মাঝে খবর আমার আব্বা আম্মার কানেও চলে গেছে যে আমার দুলাভাই আমার বিয়ে ঠিক করে গেছে। আমার আব্বা আম্মা আমাদের বোনের বাড়িতে গিয়ে আমার বোনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। আমার মা, আমার বাবা, এরপরে আমার যে মানে একদম বড়টার ছোট যে বোন আছে, এরা সবাই আমার বোনের সঙ্গে দুর্ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলো, যে তুই কেন এরকম একটা সিদ্ধান্ত নিলি এবং জেনে শুনে কেন তুই হেলালডে মেরে ফেলতে চাস, মানে সবাই খারাপ ব্যবহার করছে আমার বোনের সঙ্গে। আমার বোন, বড় বোন কান্না পর্যন্ত করছে। আমার বড় আপু কিন্তু আমাদের বাকি বোনগুলোর হিসাবে অনেকটা ভালো। তাই আমি আবার বোনেরে বললাম তুই কান্না করিস না রে বোন, আমি যদি মনির বাবার কাছ থেকে টাকা নিতে পারি তাহলে ধর আমি বিদেশে চলে যাব, এবং আমি যখন বিদেশ চলে যাব তখন তোর আর মনে কোনো কষ্ট থাকবে না।
তুই যে এই যে ত্যাগগুলো স্বীকার করতেছিস, তোর এই প্রত্যেকটা ত্যাগের কথা আমার মনে থাকবে, আমি এগুলো ভুলে যাব না। তো আমার বড় বোন খুব কান্নাকাটি করে এবং শেষ পর্যন্ত পারিবারিকভাবে এই বিয়ে হবেই না। পারিবারিকভাবে এই বিয়ে হবেই না। মনির বাবা মানে মনিদের বাড়িতে গিয়ে আমার আব্বা ঝামেলা করে, যেহেতু আমার আব্বা আগে মেল দরবার করতো, গ্রামের সবাই আমার আব্বাকে চিনে। আমার আব্বা নামি দামি একজন মানুষ, যার জন্য মনিদের বাড়িতে গিয়ে মনির আব্বার সঙ্গে আমার আব্বা অনেকটা দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। তো শেষ পর্যন্ত আমার বোন, আমি আর আমার দুলাভাই, আমরা তিনজনে একদিন রাতের বেলায় মনিদের বাড়িতে যাই। এবং রাতের বেলায় যাওয়ার পরে মনির আব্বা তখন কাজী ডেকে আনে। ওই কাজীর সম্মুখে তখন মনির সঙ্গে আমার বিয়ে হয় রাতের বেলায়। এটা খুব গোপনে হয়, এটা কেউই জানতো না, মানে আমাদের বাড়ির বা মনিদের বাড়িরও তেমন কেউ জানতো না। পরে একরকম আমরা মানে ওইখান থেকে মনিকে সিএনজি যোগে আমরা তখন আমার বোনের বাড়িতে নিয়ে আসি। এবং আমার বোনের বাড়িতে আসার পরে আমার বোন তখন সেখানে আপনার সব কিছু ঠিকঠাক করে বা বাসরঘর রেডি করে। তো আমার বোন যখন বাসরঘর রেডি করতেছে, আমার কলিজার ভিতর তখন মিটমিট করে কামড়াচ্ছে, আল্লাহ আজকে না জানি আমার মৃত্যু হয়। এবং ওরে কিন্তু বউ সাজিয়ে নিয়ে আসা হয়েছে, সিএনজি করে বউ সাজা নিয়ে আসছে। পরে আমার বোন বাসরঘর রেডি করলো, রেডি করার পরে মনিকে তখন ঘরে দিল, মনি তখন ঘরে গেল। আমার বোন আমারে বলে, আমার কাছে মনে হয় মেয়েটার দাঁতে কোনো বিষ নেই, আসলেই এটা একটা কুসংস্কার, তুই একটা কাজ করতে বাসর ঘরে যা। আমি বললাম, বোন রে, আমি মরে গেলেও বাসর ঘরে যাব না, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি নিজে নিজে মৃত্যুবরণ করব, আমি এই বাসর ঘরে যাবই না। আমার বোন বলে, আমার মন বলতেছে যে মেয়ের দাঁতে কোনো বিষ নেই রে ভাই। আমার মন এটা শিওর হয়ে বলতেছে তুই যা, কিচ্ছু হবে না। আমি বললাম, না না না, আমি ভুলেও যাব না, মানে আমি যাবই না। আমার কথা হচ্ছে আমি এই মেয়ের সঙ্গে বাসর করব না। পরে আমি গেছি, যাওয়ার পরে রাত্র 10টার দিকে, পরে আমার বোন সহ ছিল, ও একদম বসে আছে। যাওয়ার পরে আমি বলতেছি যে, মনি, আমার পাতলা পায়খানা এবং শরীরটা খারাপ, আমি আজকে তোমার সঙ্গে থাকবো না, আমি আলাদা থাকবো, তুমি এখানে একাই ঘুমাও। ও আমারে বলতেছে, এটা আপনি কি বলেন? আজকে আমাদের বিয়ে হলো, আজকে আমাদের বাসর রাত, সো আমরা একসঙ্গে থাকবো না? আমি বললাম, না না, আমরা একসঙ্গেই থাকবো, কিন্তু আজকে রাতটা আমি থাকতে পারবো না, আমার একটু সমস্যা আছে। ও তখন একটা হাসি দিয়ে বলে, ও আপনি ভয় পাচ্ছেন যে আমি কামড় দিলে আপনি মরে যাবেন, এই কারণে? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কামড় দিব না। আমি তখন বললাম, তুমি যেহেতু বুঝেই গেছো তাহলে তো আর কিছু বলার নাই, আমি চাচ্ছি না যে আজকে রাতটা তোমার সঙ্গে থাকি, আমার ভয় লাগে। ও বলে, তাহলে কি আমি একা থাকবো? আমি বললাম, থাকো একা, সমস্যা কি? একা থাকো, দরজা খোলা রাখো, আমার বন্ধু দুলাভাইতে এই রুমে আছে, আমি পাশের রুমে থাকবো। তো একরকম আমি বাসর ঘরে ওর সঙ্গে রাতের বেলা ঘুমাইলাম না। পরের দিন সকাল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওর আব্বা আম্মা তখন আসছে আমাদের বাড়িতে। আসার পরে তখন আমার আব্বা আম্মা ঝামেলা করতেছে, ওর আব্বা এসে বলছে, আমার বোন তখন বললো, তাইলে আর মনির আজকে নেওয়ার দরকার নাই, মনি এখানেই থাকুক, যেহেতু মনি আর হেলাল একই বাড়ির মানুষ, তাই এটা বড় ধরনের কোনো ঝামেলা হবে না, আপনি মনি আমাদের ঘরে থাকুক। তো মনির বাবা মা সন্ধ্যা পর্যন্ত ছিল এবং সন্ধ্যার পরে তারা চলে গেছে। আমি রাতে মনিকে জিজ্ঞেস করলাম, তুমি কি তোমার আব্বা আম্মারে কিছু বলছিলা? ও আমারে বলে, না, কোনো কিছু বলি নাই। তো আমার বোন সেরা তো আমাকে বলতেছে যে, হেলাল রে, সত্যি মেয়েটার দাঁতে বিষ নাই, তুই মেয়েটার সঙ্গে থাক। এরপরে রাতও আমি মনির সঙ্গে থাকলাম না। তো না থাকার পরে ওর মনের ভিতরে এক ধরনের কষ্ট কাজ করতেছে। এবং দ্বিতীয় রাত যখন কেটে গেল, আমি তৃতীয় দিন, বিয়ের তৃতীয় দিন ওরে বললাম, মনি, আমি যে তোমার সঙ্গে থাকতেছি না, এইটা কি তুমি তোমার আব্বাকে বলে দিবা? ও তখন চুপ করে আছে। আমি বললাম, বলো না, তুমি কি তোমার আব্বাকে বলে দিবা? ও আমাকে বলে, না, বলবো না, আমার আব্বাকে এই কথা আমি কিভাবে বলবো, আমার নিজের কি লজ্জা শরম নাই? আমি বললাম, মনি, আমি ঠিকই একদিন তোমার সঙ্গে থাকবো, যেদিন আমার কাছে মনে হবে যে সত্যিই তোমার দাঁতে কোনো বিষ নেই এবং তুমি সত্যিই ভালো, এবং এটা যদি আমি মনে করি তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। সো আপাতত আমার ভিতরের এই ভয়টাকে কাটা পর্যন্ত তোমাকে একটু অপেক্ষা করতে হবে, আমি আপাতত তোমার সঙ্গে থাকবো না। সো প্লিজ তুমি এটা নিয়ে কোনো রাগারাগি করো না, বা তোমার পরিবারকে, তোমার আব্বাকে এই বিষয়ে তুমি কোনো কিছু জানাইও না। ও তখন আমাকে বলতেছে যে, আসলে কি বলবো ঠিক বুঝতে পারতেছি না, আপনি এগুলো কেন করতেছেন, কী কারণে করতেছেন, আমি কিছুই জানি না। তো বিশ্বাস করেন, মনি যে আমাদের ঘরে আছে, মানে আমাদের এখানে আছে, আমি মানে প্রচণ্ড রকমের ভয়ের ভিতরে থাকি, মানে অলওয়েজ যে ভয়ে থাকি। আমার বোন কিন্তু মাঝে মাঝে হাসে, আমার বোন এগুলো দেখে দেখে মানে মুসকে মুসকে হাসে। ওরও আমি আমার শরীরে হাত দিতে দেই না, এবং ও যেই প্লেটে খাবার খায় ওই প্লেটে আমি খাবার খাই না, ও যেই গ্লাসে পানি খায় ওই গ্লাসে আমি পানি খাই না, ইভেন ও যেই রুমে থাকে ওই রুমে আমি যাইও না। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত কেটে গেল। মনি আমাদের বাসায় থাকলো, এবং মনি কিন্তু তার আব্বা আম্মা অনেকবার আসছে আমার বোনের বাড়িতে, মনি কিন্তু তার আব্বা আম্মাকে কিছুই বলে নাই, এই ঘটনাগুলোর সম্বন্ধে কোনো কিছুই জানায় নাই।
এবং এরপরে যেটা হইলো, একটা পর্যায়ে আমি মনির আব্বাকে বললাম যে এই ঘটনা, আমার দুলাভাই তো এক জায়গায় কথাবার্তা বলছিল পাসপোর্ট জমা দিবে, তাহলে আপনি যদি টাকাটা দিতেন। তো মনির বাবা তখন বলতেছে যে মাত্র মেয়েটার বিয়ে হইল, অন্তত মাস ছয়েক মেয়ের জামাইটা থাকুক মেয়ের সঙ্গে, এরপরে না হয় ভিসার ব্যবস্থা হবে বা আমি টাকা দিব। তা আমি বললাম যে না দেখেন, আসলে আমার দুলাভাই যেখানে মানে কথা দিয়ে ফেলছে, পাসপোর্ট জমা দিয়ে দিছে, তো সে জায়গায় আসলে লেট করা ঠিক হবে না। আমি তো বিয়ে করছি, আমার মা বাবা ওরে আমার বাড়িতে উঠানো পর্যন্ত আমার বোনের সঙ্গে থাকবে, এটাতে তো কোনো সমস্যা নাই। এগুলো সেগুলো বলে পরে মনির বাবা বলে টাকা আমার কাছেই আছে, আপনার যে কোনো সময় চাইলে আমি দিতে পারবো। এরপরে আমি খুব অবাক হয়ে গেলাম এটা ভেবে যে মনি তার বাবাকে কিছুই বলে না। ও আসলে অনেক ভালো ছিল, এতটাই ভালো ছিল যা বলার মতো না। এই যে আমি ওর সঙ্গে রাত্রেবেলায় থাকি না এবং ওর সঙ্গে ঘুমাই না, আমি আলাদা করে ঘুমাই, বিয়ের এতদিন পরেও আমি ওর শরীর স্পর্শ করি না, এগুলোতে কিন্তু ওর কোনো অভিযোগ নাই। মানে ওর পরিবারের কাছে কিছুই বলে না, শুধু আমার বোনের কাছে বলে। আর আমার বোন ওরে বলে ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে, এই কথাগুলো বলে। এই করতে করতে আমি তখন মনির বাবার কাছ থেকে সম্পূর্ণ টাকাটা নিয়ে নিলাম এবং সম্পূর্ণ টাকাটা নিয়ে তখন আমার দুলাভাইয়ের মাধ্যমে আমাদের এলাকারই এক দালালের কাছে আমি তখন এই টাকাটা দিলাম। টাকা পাসপোর্ট দুইটাই জমা দিলাম। টাকা এবং পাসপোর্ট দুইটা দেওয়ার পরে যেটা হইলো সেটা হইলো, ওই যে যার কাছে টাকা জমা দিছি আর কি, ওনার নাম ছিল খোরশেদ আলম এবং তিনি আবার ঢাকা ট্রাভেল এজেন্সি আছে। তো তিনি কী করলো, টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই ঢাকাতে কোন ট্রাভেল এজেন্সিতে জমা দিছে। তো জমা দেওয়ার 3 দিন পরে, যেদিন জমা দিল তার 3 দিন পরে উনি আবারও ঢাকায় গেছে এবং ঢাকা থেকে আসার পথে হঠাৎ করে উনি মারা যায়, মানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো আমার দুলাভাই যে ওনাকে টাকা দিছে, আমার দুলাভাই সাক্ষী ছিল, আমি ছিলাম এবং আমার বোন জামাই ছিল। তো মানে আমার বোন ছিল, আমরা এই 3 জনের থেকে ওনাকে টাকাটা দিছি আর কি। আর উনি আমাদের গ্রামের অনেক লোককে বিদেশে নিছে, মানে আমার বোনের গ্রামের অনেকের সঙ্গে ওর অনেক ভালো একটা সম্পর্ক। পরে টাকাটা জমা দেওয়ার পরে ও তার 3 দিন পরে, আমরা যেদিন টাকাটা দিলাম তার 3 দিন পরে ও হচ্ছে মারা যায়। এখন ও মারা গেছে, এখন আমরা তো ওরে চিনি, ও কোন ট্রাভেলে টাকা জমা দিছে, কার কাছে টাকা জমা দিছে, কোথায় পাসপোর্ট দিছে, এই সমস্ত কিছু তো আর আমরা জানি না। তো এখন উনি তো হঠাৎ করে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ওই অ্যাক্সিডেন্টে উনি মারা গেছে। ওই অ্যাক্সিডেন্টে টোটাল 6 জন মানুষ মারা যায়। মানে ঢাকার একটা বাস রংপুরে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মানে তখন মানুষগুলো মারা যায়। তো সেই বাসের মধ্যে আমাদের ওই মানে দালাল লোকটাও ছিল আমার বোনের গ্রামের। তো তখন আমার দুলাভাই তখন খুব বিভাগে পড়ে যায়, কারণ 1 টাকা 2 টাকা না, অনেক লক্ষ লক্ষ টাকা ওনার কাছে দেয়। পরে আমার দুলাভাই উনি মারা যাওয়ার 2 থেকে 3 দিন পরে সেই পরিবারকে জানায়, মানে ওনার ওয়াইফকে বা আত্মীয় স্বজনদেরকে জানায় এমন এমন ঘটনা, আমার শালার কাছ থেকে তো টাকা নিছে, এখন টাকা কোন ট্রাভেল এজেন্সিতে জমা দিছে, কোন জায়গায় জমা দিছে, এখন আমি কিভাবে বুঝবো, কারণ এতগুলো টাকা। তা মানে যে লোকে মারা গেল তার ওয়াইফ, তার আত্মীয় স্বজন সবাই বলতেছে যে আমরা কিভাবে বলবো, আমরা তো জানি না। উনি তো আর এক ট্রাভেল এজেন্সিতে কাজ করতো না, উনি ঢাকায় যেত, কোথায় কোথায় দিয়া মানুষকে বিদেশ নিত, এটা তো আর আমরা মানে বলতে পারি না। এরকম করে আস্তে আস্তে তখনই আপনার 1 জন 2 জন করে আমরা তখন এই কথাটা জানাজানি হয়ে যায়, মোটামুটি সবার মাঝে তখন বিষয়টা জানাজানি হয়। তো ওনার অন্য যে মানে যাদের সাথে উনি মাঝে মাঝে ঢাকায় যেত, ইনাদের অনেককেই ধরার পরে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যাই, জিজ্ঞেস করি যে হেলাল হোসেন নামের কোনো পাসপোর্ট আছে কিনা, কোনো পাসপোর্ট জমা দিছে কিনা বিদেশের জন্য। তো যতই ট্রাভেল এজেন্সিতে কথা বলি সবাই বলে যে না, এই নামের কোনো পাসপোর্ট আমাদেরকে দেয় নেই। এবং একটা পর্যায়ে আমার বোন জামাই তখন ওই যে লোক মারা গেল তার মানে ওয়াইফকে বলল, আচ্ছা ঠিক আছে, ও তো আর বলতে পারে না, তাহলে আপনারা টাকাটা দিয়ে দেন, মানে আমার শালা টাকাটা দিয়ে দেন। এখন ওনার ওয়াইফ বলতেছে যে আরে আশ্চর্য, উনি তো আমাদেরকে টাকা দেয় নাই, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কোন ট্রাভেল এজেন্সিতে জমা দিছে, কাকে জমা দিছে, এটা তো আর আমরা জানি না, এখন আমরা টাকা কোত্থেকে দিব, আমাদের কাছে তো টাকা নাই। এই মেয়ের বাবা তখন আর টাকা দেয় না, মানে ওই যে লোক মারা গেছে তার ওয়াইফে আর আমাদেরকে টাকা দেয় না। এই নিয়ে ধরেন আপনার খুব একটা ঝামেলা হইতেছে, মানে আমিও তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি যে হাই এতগুলো টাকা যে বিদেশের জন্য আমি এত রিস্ক নিলাম, মনির মতো একটা সাপুরি মেয়েকে বিয়ে করলাম, তো আজকে আমার সেই বিদেশ হচ্ছে না, আমি টাকা মাইর খেয়েছি, মানে পাগল হয়ে গেছি। তো একটা কথা আছে না যে বিপদ আসলে সর্বদিক থেকে আসে, বিপদ আসলে সর্বদিক থেকে আসে। এমন পর্যায়ের মধ্যে হঠাৎ করে তখন মনি কি কোনো মানুষের কাছে বলে দেয় না, মনির আব্বা আম্মা এমনিই জেনে যে আমি তা জানি না, বিয়ের পর থেকে আজকে এতগুলো মাস আমি যে একটা রাতও মনির সঙ্গে থাকি নাই, এইটা মনির আব্বা আম্মা তখন জেনে যায়। জানার পরে মনির দুঃসম্পর্কের এক দাদি মনিদের মানে আমাদের এখানে আসার পরে আমাকে জিজ্ঞেস করে, তুমি কি রাতের বেলায় আমার নাতিনের সঙ্গে ঘুমাও না, আমারে বলে। আমি বললাম যে দেখেন আসলে আমি একটু পারিবারিকভাবে টেনশনে আছি, এই জন্য আমি ওর সঙ্গে ঘুমাই না। পরে বলে আমরা তো শুনেছি তুমি বিয়ের পরে
ওর সঙ্গে ঘুমানো বন্ধ করে দিছো, তুমি ওর সঙ্গে থাকোই না, অ্যান্ড বিয়ের পরপরই তুমি আলাদা থাকতেছো, এক রাতেও তুমি ওর সঙ্গে থাকো নাই, এবং বাসের রাতেও না, বাসর রাতেও তুমি থাকো নাই। আমি বললাম আমি মানসিকভাবে খুব টেনশানে আছি এবং টেনশন থেকে বেরোলে আমি থাকবো। এই নিয়ে ধরো তখন মনির আব্বা আম্মার কানেও খবর চলে যায় এবং মনির আব্বা আম্মাও তখন এগুলো মনিকে জিজ্ঞেস করে এবং একটা পর্যায়ে মনি সম্ভবত তাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ আমি ওর সঙ্গে থাকি না। কিন্তু তখন তার আব্বা আম্মা আমাকে ধরে যে তুমি আমার মেয়েকে বিয়ে করলা, আমার কাছ থেকে এতগুলো টাকা নিলা, এবং তুমি আমার মেয়ের সঙ্গে থাকতেছো না, তোমার প্ল্যানিং কি? হয় তুমি আমার মেয়ের সঙ্গে রাতে থাকতে হবে, বাচ্চা কাচ্চা নিতে হবে, আর অন্যথায় তুমি আমার মেয়েকে ছেড়ে দাও এবং আমার কাছ থেকে যে টাকা নিছো সেই টাকা আমাকে দিয়ে দাও। আমি তখন খুব টেনশানে পড়ে গেলাম, আল্লাহ এখন আমি কি করব? মানে আমার তো আর কোনো উপায় নেই, এবার তো আমি আরও বিপদে পড়ে গেলাম। একে তো আমি টাকা সবই হারাইলাম ওইখানে জমা দিয়া, তার উপরে আবার এই ঘটনা ঘটে গেল। এবং এই করতে করতে তখন আমাদের গ্রামের 8-10 জনকে তখন মনির বাবা বিষয়টা জানায়। আমি তখনও মনির সঙ্গে থাকতাম না, ওর সঙ্গে কথাও বলতাম না, ও এক ঘরের মধ্যে থাকতো এবং আমরা ওর সবাই কেমন জানি একটু ওর কাছ থেকে একটু দূরে দূরে, মানে একটু দূরে সরে থাকতাম। এবং আমার বোন জামাই, আমরা সবাই। তো এক পর্যায়ে মনির বাবা তখন আমাদের গ্রামের লোকজনকে যখন জানালো, গ্রামের লোকজন তখন আমার আব্বাকে বলল যে এমন এমন ঘটনা, আপনি তো আর ছেলে ফালাই দিতে পারবেন না, আপনার ছেলে বিয়ে করছে, এখন যেহেতু বিয়ে করছে ওই মেয়ের সঙ্গে আপনার ছেলে থাকে না, তো এটার একটা বিধি ব্যবস্থা করেন। এবার আমার আব্বাও এসে আমার বোনের বাড়িতে আমার বোনেরও গালাগালি করে, আমার বোন জামাইরেও গালাগালি করে এবং আমার সাথেও দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যে তুই বিয়ে করলি কেন, যদি তুই এতই ভয় মনে থাকবে, এই মেয়ের দাঁতে বিষ আছে, এই মেয়ে নাগিন, এইটা সেটা, মানে এতই যদি তোর মনে ভয় ভীতি থাকবে তাহলে বিয়েটা করলি কেন, মানে বিয়েটা তুই কী কারণে করলি? এখন যেহেতু বিয়ে করে ফেলেছিস এই মেয়ের সঙ্গে তোর থাকা লাগবে, এই মেয়ের সঙ্গে থাকা লাগবে, তুই এসব কথা বললে হবে না, তোর এই মেয়ের সঙ্গে থাকতেই হবে। আমি আমার আব্বাকে বলতেছি যে না আমি মরে যাবো, তো আমি ওই মেয়ের সঙ্গে থাকবো না, এই মেয়ের দাঁতে বিষ আছে, এটা গ্রামের সবাই জানে। আমার আব্বা বলে তা বিয়ে করলি কেন? আমি বললাম বিদেশে যাওয়ার জন্য বিয়ে করছি, মেয়ের বাবা টাকা দিবে এবং সেই টাকা দিয়ে আমি বিদেশ যাব, আমি তো এই কারণেই বিয়ে করছি। না, আব্বা তখন আর কোনো কথাই শুনতে রাজি নেই। আব্বা খুব খারাপ ব্যবহার করতেছে আমার সঙ্গে, যে তুই এটা মানে অন্যায় করছিস, অপরাধ করছিস, এইটা তুই একদমই ভালো করিস নাই। আব্বু আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ইতিমধ্যে দেখা গেল যে সবাই, মানে আমার পরিবারের সবাই, এবং আমার আব্বা বলতেছে নাইলে এখন কি করবো, ওদের টাকা দিব কোত্থেকে? একদিন আমার আব্বা তখন ওই আপনার কি বলে, মনিরে তখন বাড়িতে নিয়ে গেছে আমাকে, মনিকে আমার বোনের বাড়ি থেকে তখন আমাদের বাড়িতে নিয়ে গেছে। আমাদের বাড়িতে নিয়ে যেদিন নিয়ে গেল ওই দিন সকালবেলা আব্বা বলতেছে আজকে রাতে তোর বউর সঙ্গে তোর রাতে থাকা লাগবে। আমি বললাম আমি মরে গেলেও আমি ওর সঙ্গে রাতের বেলা থাকতে পারবো না। আমার আব্বা বলে আজকে রাতে তোর ওর সঙ্গে থাকা লাগবে, তা বিয়ে করলি কেন? এই অবস্থার মধ্যে হলো কি, মানে আপনার, মানে যখন আব্বাও চাপ দিচ্ছে আম্মাও চাপ দিচ্ছে, মানে সবাই তখন এক পক্ষে চলে গেছে। মানে তাদের কথা হচ্ছে আমি তো তাদেরকে ছোটোবেলা থেকে জ্বালাইতেছি, ছোটোবেলা থেকে আমি তাদেরকে অত্যাচার করতেছি। এখন আমি যদি মরেও যাই তাদের মনে কোনো কষ্ট থাকবে না, আমি মরে গেলাম, তাও আমার ওই মেয়ের সঙ্গে থাকা লাগবে, নাহলে এই মেয়ের কাবিনের টাকা, এই মেয়ের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে নেওয়া বিদেশ বাবদের টাকা, এই টাকা আমরা মানে আমরা কীভাবে ফিরাই দিব? এটা তো আর সম্ভব না, এবং এত টাকা তো আমাদের কাছে নাই, আমরা দিব কীভাবে? এই পর্যায়ের ভিতরে তখন আমি ওই দিন করলাম কি, মানে রাতের বেলা আমার থাকতেই হবে, মাস্ট বি, আব্বা আম্মাভাবে চাপ দিছে। আমি ওই দিন দুপুরবেলা তখন বাড়ি থেকে পালাই, মানে বোনের বাড়ি থেকে সকালবেলা আসি এবং যখন তারা চাপ দিল দুপুরে খাওয়া দাওয়া খেয়ে বাড়ি থেকে পালায় যাই। এবং বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি আর বাড়িতে আসি না, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগও রাখি নেই, টোটালি বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, কোনো মোবাইল ফোন নাই, কোনো কিছুই নেই। আমি বাড়ি থেকে একেবারে শূন্য হাতে, মানে শূন্য হাতে বলতে কিছু টাকা পয়সা নিয়ে আমি তখন বাড়ি থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমি প্রথমে আপনার রংপুর শহরে যাই এবং শহরে যাওয়ার পরে এখানে আমার এক পরিচিত বন্ধু আছে, ওর বাড়িতে থাকে, ওর বাড়িতে 2 দিন থাকি এবং 2 দিন থাকার পরে আরেক মানে বন্ধুর মাধ্যমে তখন আমি রংপুর থেকে সরাসরি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর আমি তখন ঢাকায় এসে একটা গার্মেন্টসে চাকরি নেই, তখন চাকরি নেই, কিন্তু বাড়িতে আর গেলাম না, মানে বাড়িতে আর টোটালি যাচ্ছি না। তবে একটা জিনিস কি, আমি জানি না যে আমার ভিতরে কেন জানি তারপরেও খুব ভয় কাজ করতো। আর আরেকটা কথা, আসলে এটা কীভাবে আপনাকে বলবো, মানে ওর দিকে তাকালেই ভয় লাগতো। ওর শরীরে যে মানে স্কিন ছিল, শরীরে যে চামড়া ছিল, এগুলো সাপের চামড়ার মতো, ওর চোখগুলো সাপের মতো এবং চেহারার মধ্যে একটা ভয়ানক ভাব আমি দেখতে পাইতাম, যার কারণে আমি ওর সঙ্গে ইচ্ছা করি তখন আমি মানে ওর সঙ্গে থাকি না, যাই হোক পালিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে দিন গার্মেন্টসে চাকরি করতেছি, দিনকালগুলো ভালোই কাটতেছে, টাকা পয়সা পাইতেছি, এভাবে প্রায় 3 বছরের মতো কেটে যায়। এই 3 বছরে আমি বাড়ির সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখি নাই, আমার বোন জামাই ভাই যারা আছে কারোর সঙ্গেই কোনো যোগাযোগ নাই পুরো 3 বছর। এবং এই 3 বছরের মধ্যে মনির কী হয়েছে না হয়েছে এর কোনো কিছুই কিন্তু আমি জানি না। তো 3 বছর পরে আমার একদিন রাতের বেলা আমি মায়ের স্বপ্ন দেখছিলাম,
মানে কঠিনভাবে মায়ের স্বপ্ন দেখছি। আমার ওই দিন খুব মন কাঁদতেছে মারে দেখার লাগা, মানে খুব মন খারাপ লাগতেছে। পরে আমার এই ঘটনা আমাদের আশেপাশে, আমি যে মানে আপনার গার্মেন্টসে চাকরি করি, যেই মেসে থাকে, এখানকার অনেক লোকজনেরা অনেকে এই বিষয়টা জানে। তো যারা জানে তারা সবাই আমারে বলে, তুই কি পাগল নাকি, এটা কোনো কথা, মেয়ের দাঁতে বিষ আছে, ধুরু বেটা, এটা মিথ্যা কথা, মানে সবাই এগুলো বলতো। কিন্তু আমার ভিতরে তারপরেও ভয় কাজ করতো। এরপর আমি মাকে স্বপ্নে দেখছি, মার জন্য খারাপ লাগতেছে। এই প্রায় মানে আমার বাড়ি থেকে পালিয়ে আসা 3 বছর পরে ঢাকা থেকে আমি আবারও একদিন রাতের বেলায় বাড়িতে গেছি। সরাসরি বাড়িতে যাই নাই, গেছি আমার বড় বোনের বাড়িতে। রাতের বেলায় বড় বোনের বাড়িতে গেছি। বড় বোনের বাড়িতে যাওয়ার পরে আমি এমন এক খবর শুনলাম, যেটা শুনে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ল। আমি আমার বড় বোনের বাড়িতে যাওয়ার পরে আমার বড় বোনের মুখে আমি জানতে পারি যে আমার বউ মনিকে আমার ছোট ভাই হাবিব নাকি বিয়ে করছে। আমি বললাম, এটি কীভাবে সম্ভব? তা আমার বোন আমারে বলতেছে, তুই পালিয়ে যাওয়ার পরে মনির বাবা মা মনিকে আর নেয় নাই, এবং মনির বাবা মা তখন চাপ দিছে যে হয় তার মেয়ের টাকা দিয়ে দিতে হবে, তার মেয়ের কাছ থেকে যে টাকা নিয়ে গেছে, তুই যে টাকা নিয়ে গেছিস সেই টাকা দিতে হবে, এবং তা না হলে তারা চাপ দিছে, কঠিনভাবে চাপ দিছে। হয়তো আব্বা আম্মা আমাদের 14 গোষ্ঠীর সবারই জেল খাটা লাগতো, তোর দুলাভাই আমরা। তো এরপরে আমাদের মানে আমার এক নানা আছে আর কি, ওই নানা আবার আপনার একটু হুজুর কবিরাজ টাইপের আর কি, মানে আমার নানু বাড়ির এক নানা হয় দুঃসম্পর্কের। ওই নানা নাকি তখন আমার মানে মনির বাবারে, আমার আব্বারে বলতেছে যে আপনার ছোট ছেলেকে মেয়েটাকে বিয়ে করায় দেন। মেয়েটার আমি দেখছি, মেয়েটার সঙ্গে জিনেরও কোনো সমস্যা নেই, মেয়ের দাঁতেও কোনো সমস্যা নাই। এবং এটি সেটি বলে নাকি আমার ছোটো ভাইয়ের সঙ্গে মনিকে নাকি বিয়ে দিয়ে দেয়, এবং মনি নাকি এখন আমার ছোটো ভাইয়ের সঙ্গে বেশ ভালো আছে। এবং আমার ছোটো ভাইকে মনির বাবা অনেক টাকা পয়সা দিয়েছে, জমি জমা দিয়েছে, এবং মোটামুটি আমার ছোটো ভাই মনি এবং আমার পুরো ফ্যামিলি নাকি এখন অনেকটা ভালো, মানে সবাই খুবই ভালো আছে। এটা জানার পরে ভাই আমার ভিতরে তখন হিংসা কাজ করতেছে, হায় হায় আমি এটা কী করলাম, তাহলে আমি পালায়ে গেলাম কেন? আমি পালিয়ে কেন গেলাম? আমি তো না পালাইলে মনিকে বিয়ে করতে পারতাম, মানে মনির সঙ্গে থাকতে পারতাম। তা আমি ওর বোনেরে বললাম, আমি মার জন্য মন কাঁদতেছে, আমি মায়েরে দেখতে যাব। তা আমার বোন বলে, তুই এখন হুট করে বাড়ি যাস না, আমি সকালবেলা তোর দুলাভাইরে পাঠাই, তো মানে আম্মুরে নিয়ে আসবো। তো পরে হলো কি, আমার বোন তখন আমার দুলাভাইরে পাঠায় আমার মাকে তখন আমার বোনের বাড়িতে আনছে। এই আমি যেহেতু মানে মায়ের বড় ছেলে, তো আমাকে জড়ায় ধরে মা চিৎকার করে কান্নাকাটি করতেছে। মা বলে, তুই বাড়ি চল, আমি তোর বাড়ি নিয়ে যাবো। তো আমি বললাম যে না, আমি বাড়ি যাব না। আমার মা বলে যে না, তোরা আমি বাড়ি নিয়ে যাব, তুই চল, তুই এখানে থাকতে পারবি না। মানে মা এগুলো সেগুলো বলতেছে। তো বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যেহেতু মা এরকম করেই বলে, আমি বাড়ি যাব। এরপর আমি বাড়িতে গেছি, এবং বাড়িতে যাওয়ার পরে আমার ভাই, ছোটো ভাই আমার সঙ্গে কথা বলে, এবং সবাই আমার সঙ্গে কথা বলে, শুধু মনি আমার সঙ্গে কথা বলে না। মনি আমার সঙ্গে কোনো কথাই বলে না, এবং আমাকে দেখলেই সে অন্যদিকে তাকিয়ে থাকে, আমার সঙ্গে মানে টোটালি ও কথা বলে না। তো ছোটো ভাইয়ের সঙ্গে তখন থাকতেছি, বাড়িতে থাকতেছি, খাইতেছি, ঘুরতেছি। তো আমার ছোটো ভাই তখন রাজার হাওলাতে দিন কাটাইতেছে, মনির বাবা টাকা পয়সা দিতেছে, এবং মনির সঙ্গেও থাকতেছে। মানে সব কিছু মিলিয়ে না আমার ভিতরে তখন অনেকটা হিংসা কাজ করতে শুরু করে, মানে অনেকটা বেশি হিংসা কাজ করতে শুরু করে যে ওরা এত ভালো আছে, এত সুস্থ আছে, তাহলে আমি এই ভুলটা কেন করলাম? মানে একরকম এক কথাই বলতে গেলে আমি তখন মনিকে ফিরে পেতে চাচ্ছি, যে কোনো কিছুর বিনিময় হোক আমি মনিকে আবারও আমার জীবনে নিয়ে যাব, আমি মনিকে বিয়ে করব, মনির সঙ্গে থাকবো। এই জিনিসটা তখন আমার ভিতরে কাজ করতেছে। তো কাজ করতেই ছোটো ভাই তো আর বলতে পারি না, যেহেতু আমার ছোটো ভাই বিয়ে করেই ফেলছে, আমি তো আর এটা বলতে পারি না। তো শয়তান মানুষ আমি ভাই, আমার মাথায় শয়তানি বুদ্ধি অলওয়েজে কাজ করে। ওই সময়টাতে আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আমি মনির সম্বন্ধে এমন একটা বদনাম বের করব, মানে এমন একটা বদনাম আমি মনির সম্বন্ধে বের করব, যে বদনামটা বের করার পরে আমার ছোটো ভাই মানে মনিকে ছেড়ে দিবে, মানে আমার ছোটো ভাই মনিকে ছেড়ে দিবে, এবং আমি মনিকে আবার পুনরায় বিয়ে করব। এরকম ঘরের মধ্যে থেকে থেকে প্ল্যানিং বাইর করতেছি যে কি করা যায়, কোন বুদ্ধি বাইর করা যায়, মানে কিভাবে কি করলে আমার ছোটো ভাইয়ের কাছ থেকে মনিকে সরানো যাবে, এবং আমি মনিকে পরে বিয়ে করতে পারবো। মানে এই ধরনের প্ল্যানিংগুলো তখন মাথার মধ্যে মানে আস্তে আস্তে করে ঘুরাইতেছিলাম, কিন্তু তখন কোনো কিছুই পাই না। এরকম করে করে প্রায় বাড়িতে আমি 2 মাসের মতো ছিলাম। তো 2 মাস থাকার পরে একদিন আমাদের এখানে আপনার এই খালের পাড়ে, মানে অজন্তা পাড়া বলে এটারে, মানে এটা জৈন্তা পাড়া আর কি হিন্দুদের, তো অজন্তা বা জৈন্তা বলে, ওই জৈন্তা পাড়ার ওখানে হঠাৎ করে একদিন বিকেলবেলা আমি হাঁটতে গেছিলাম। যাইয়ে দেখি কি ওইখানে বেদেপল্লির অনেকগুলো মানুষ আসছে, এবং তারা তখন দেখলাম সাপ নিয়ে খেলা করতেছে, মানে এক মানে লোক তার বাচ্চাকে সাপ নিয়ে খেলায় দেখাইতেছে, ওই যে বেদের একটা ছেলেকে। তো এইটা দেখার পরে ওই বেদেপল্লির লোকটা দেখলাম বিড়ি খাইতেছে, তো ওনার কাছ থেকে আমি বিড়ি নিলাম, আমিও খাইলাম।
খেয়ে লোকটার সঙ্গে কথা বলতেছি। এই কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, যে ওনারে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম মানে মানুষের দাঁতে বিষ থাকতে পারে কিনা, এটা ওইটা। উনি বলে যে না, এগুলো সবই ভুয়া কথা, আমরা সাপ নিয়ে কাজ করে আমরা জানি সাপের বিষ শুধু সাপের মুখেই থাকে, কখনো মানুষের মুখে থাকে না, এটা একদম ঘুবাজ একটা কথা, আপনি এগুলো বিশ্বাস করেন না। লোকটা এগুলো আমার বলা বলি করে। এই কয়েকটা দিন আমি তার সঙ্গে থাকি, তার পাড়ায় যাই, তার সঙ্গে থাকি, থাকতে থাকতে একটা পর্যায়ে আমি এই লোকটারে বলি যে মানে একটা বাজে সিদ্ধান্ত নেই, যে আমি বললাম আপনার কাছে কি এরকম কোনো সাপ আছে যেই সাপের বিষ দাঁত ফেলেন নাই? উনি বলে হ্যাঁ আছে, আমরা তো মাঝে মাঝে সাপ ধরে আনি এবং আইনা বিষ দাঁত তো সাথে সাথে হয়তো ফেলি না, 2-1 দিন পরেও ফেলি, তো এরকম সাপ আমার কাছে আছে বা সাপ আমরা ধরি যেগুলোর বিষ দাঁত সাথে সাথে ফেলা হয় না। আমি তখন হঠাৎ এক সিদ্ধান্ত নিয়েছি, যেটা শুনলে আপনি নিচে অবাক হয়ে যাবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছোটো ভাই আর মনি যখন ঘুমাবে একসঙ্গে, আমি তখন ঘরের মধ্যে সাপ ঢুকাই দিব। ঘরের মধ্যে সাপ ঢুকাই দিব, যদি সাপে কামড় দেওয়া মনিকে মেরে ফেলে, তাহলে আমার ছোটো ভাই যে এত সুখে শান্তিতে আছে, ওর সুখের ঘরে আগুন ধরবে। আর যদি সাপে কামড় দিয়া আমার ছোটো ভাইকে মেরে ফেলে, তাহলে আমি বলবো যে মনির কামড়ে আমার ছোটো ভাই মরে গেছে এবং আমি পরে মনিকে আবার বিয়ে করব। মানে সম্পূর্ণ এই চিন্তা ভাবনা করে আমি তখন এই লোকটাকে বললাম যে এমন এমন ঘটনা, আপনার টাকা টুকা যা চান আমি আপনাকে দিব, শুধু আমার এরকম এরকম ঘরের মধ্যে আপনার সাপ ছেড়ে দিয়ে আসতে হবে। এই লোকটা আসে না, মানে এটা করবে না, সে রাজি হয় না। আমি তারা হুমকি দুমকি দিতেছি, আপনি না করলে আপনাদের বেদে পড়লে জ্বালাই দিব, এই করব সেই করব। তো তার সঙ্গে এরকমভাবে আমার ঝগড়াঝাটি কথা কাটাকাটি হতে একটা পর্যায়ে মনে হয় যে ওই বেদে পল্লীর লোকটা সম্ভবত ওই এলাকার যে মানে যে তাদেরকে জায়গা দিয়েছে সেই এলাকায় ওই লোকের কাছে মনে হয় বিষয়টা বলে দেয়। এবং বলে দেওয়ার পরে এই খবরটা আমার আব্বার কানে চলে আসে, এবং আব্বার কানে চলে আসার পরে আব্বা তখন করে কি, একদিন আমাকে বেদম পিটায়। আমার আব্বা তো চোখে দেখতে পায় না, এক চোখ অন্ধ, এবং মানে আমার আব্বার শরীরে তখনও অসুর মতো শক্তি। আমার আব্বা দেখতে লম্বা চূড়া ফর্সা এক পালোয়ান ব্যক্তি। আব্বা যখন জানতে পারে যে এমন এমন ঘটনা, এবং আব্বা সেদিন আমাকে প্রচুর মেরে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। মাইরা বাড়ি থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে আমি তখন আবারও আমার শেষ ঠিকানা আমার বড় বোনের বাড়ি, ওইখানে চলে যাই। তো বড় বোনের বাড়িতে যাওয়ার 2 দিন পরে আমার ছোটো ভাই তখন আমার বড় বোনের বাড়িতে যায়। আমার ছোটো ভাই যাওয়ার পরে আমার ছোটো ভাই আমার বড় বোনের বাড়িতে গিয়ে বলতেছে যে আপনি এটা কেমনে করলেন, মানে আপনি কিভাবে পারলেন। আমার ছোটো ভাই নাকি ওই বেদে পল্লীর লোকটার সঙ্গে কথা বলে, সেই লোকটাও নাকি তাকে বলে যে এমন এমন ঘটনা, আপনার ভাই আপনার ঘরের ভিতরে সাপ ঢুকাই দিতে চাইছিল। পরে আমার ছোটো ভাই আমারে বলে যে এই কাজটা আপনি কেন করলেন, মানে কী কারণে করলেন। আমি তখন বললাম যে আমার সহ্য হচ্ছিল না, যে তুই আমার বউ নিয়ে কেন সংসার করবি, আমি এটা সহ্য করতে পারতেছিলাম না। তো আমার ছোটো ভাই বলে যে আপনি সহ্য করতে না পারার তো কিছু নাই, আপনি তো ওনাকে ছেড়ে দিয়েছেন, এবং আপনি ওনাকে ছেড়ে দেওয়ার পরেই তো আমি ওনাকে বিয়ে করছি, আমি তো আর এমনি বিয়ে করি নাই, আপনি ছেড়ে দিয়েছেন আমি তারপরে বিয়ে করছি। তো আমি তখন আমার ছোটো ভাইরে বললাম যে ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি, তো আমি তো আর বুঝি নাই যে ওর দাঁতে বিষ নেই বা ও ভালো, তো আমি তো এই জন্যই ছেড়ে দিয়েছি, এখন তুই ওরে কেন বিয়ে করলি। মানে এগুলো সেগুলো বলার মাঝে আমার ছোটো ভাই তখন আমাকে ডিরেক্টলি বলে আপনি কি আবারও আপনার ওয়াইফকে মানে ফিরে পেতে চান, মানে মনিকে আপনি আবার বিয়ে করতে চান। আমি বললাম অবশ্যই করবো, মনি তো আমার বউ, তার সঙ্গে আমার ডিভোর্সও নাই, কোনো কিছু হয় নাই, আমি তো তাকে ছাড়ি নাই, তুই যে ওরে বিয়ে করছিস এটাও তো অবৈধ। আমার ভাই তখন হঠাৎ করে আমার বলে কি জানেন, আমারে বলে ঠিক আছে একটা কাজ করেন, আপনি কি মনিকে নিয়ে এই গ্রাম থেকে চলে যান। এই গ্রামে তো আর আপনি মনিকে নিয়ে থাকতে পারবেন না, যেহেতু আমি মনিকে বিয়ে করে ফেলছি, মনির ঘরে যেহেতু কোনো সন্তানাদি হয় নাই, আপনি মনিকে নিয়ে এই গ্রাম থেকে চলে যান। আমি ওর দিকে তাকে বলতেছি যে তুই এটা কী বলতেছিস, মানে আমার ভাই তখন আমারে বলে যে মনি এখনও আপনাকে ভালোবাসে, এবং আপনার সঙ্গেই মনির সম্পূর্ণ সম্পর্ক, মনি জাস্ট আমার বউ হিসেবে আছে, আমার আব্বা মনির বাবার ঋণ পরিশোধ করতে পারবে না, যার কারণে আমি মনিকে বিয়ে করেছি, কিন্তু মনির সঙ্গে আসলে আমার তেমন কিছু হচ্ছে না বা হয় নাই। যদি আপনি চান আপনি মনিকে নিয়ে যেতে পারেন, এখনও মনি আপনাকে পছন্দ করে, আমি যতটুকু বুঝতে পারছি, কারণ আজকে এতগুলো বছর আমি মনির সঙ্গে থাকার পরেও আমি এখনও তার হাজব্যান্ড হতে পারি নাই, এখন আমি তার স্বামী হতে পারি নাই। ছোটো ভাইয়ের মুখে এই কথাগুলো শোনার পরে আমি তখন হঠাৎ মনে হয় যেন আশার প্রদীপ দেখতে পাইলাম। আমি বললাম তুই সত্যি বলতেছিস যে তুই মনির আমার হাতে তুলে দিবি। আমার ভাই বলে হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি মনিকে আপনার কাছে তুলে দিব, আপনি মনিকে নিয়ে এই গ্রাম থেকে চলে যান, আপনি এই গ্রামেও থাকবেন না। আর আরেকটা কথা আমি তখন বললাম যে মনি কি আমার সঙ্গে যেতে রাজি আছে। আমার ছোটো ভাই তখন একটা হাসি দিয়ে বলে হ্যাঁ ও রাজি আছে, ও এখনও আপনাকে ভালোবাসে। তো আমি এটা বুঝতাম যে মনিকে বিয়ে করার পরেও মনি আমারে খুব পছন্দ করতো, মানে আমাকে অন্যরকমভাবে মনি পছন্দ করতো। তো এই ঘটনা যখন আমার বড় বোন জানতে পারে, আমার বড় বোন তখন আমার উপরে খুব রাগ করে, আমারে বলে যে দেখ হেলাল, এই কাজটা কখনোই করিস না, এই কাজটা তুই করিস না, তো হাবিবের সাথে এই কাজটা তুই করিস না। আমি বললাম যে ও তো হাবিবের সঙ্গে ভালো নাই। তো আমার বোন তখন করে কি, এইগুলো যখন মানে আমার বোন জানে, তো আমার বোন তখন আমার ওয়াইফের সঙ্গে মানে মনির সঙ্গে কথা বলে গোপনে,
এবং কথা বলে আমার বোনও তখন সত্যতা বের করে আনে যে হ্যাঁ, মনির সঙ্গে হাবিবের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু মনি আর হাবিবের মাঝে তেমন কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর তেমন কোনো সম্পর্ক তাদের হচ্ছে না। তো আমার বোন তখন বলতেছে যে তাহলে কি তুমি আবারও হেলালের কাছে যাইবা? মনি আমাকে বলে হ্যাঁ, আমার ওনারেই ভালো লাগছিল, আমি ওনাকেই বিয়ে করছি, ওনাকে আমার পছন্দ হয়েছে, তো উনি আমাকে কেন ছেড়ে চলে গেছে আমি ঠিক জানি না। তো আমার বোন তখন আমাকে বলে যে তুই কি সত্যি এটা করবি? আমি বললাম হ্যাঁ, আমি এটা করব। তো ভাই এদিকে আরও অনেক ঘটনা আছে, বলতে গেলে অনেক টাইম লাগবে। তো একবার যে আমার বোনে তখন সব কিছু ঠিকঠাক করে দিল, করে দিয়ে ওই মনির সঙ্গে আমাকে আমাদের গ্রাম থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। তো মনির সঙ্গে করে অনেকগুলো টাকা নিয়ে যায় এবং মনির কাছে অনেক টাকা টুকা থাকে। তো আমার সঙ্গে মনি তখন পালিয়ে যায়, আমাদের এই গ্রাম থেকে মনি পালিয়ে যায় বলতে আমার বোন একসাথে আমাদেরকে পার করে দেয়। এই আমার আর আমার মনির সঙ্গে যে কন্ট্রাক্ট, আমার ভাই এবং আমার বোন আমরা জানতাম এই বিষয়গুলো, আমার মা অথবা আমার বাবা এরা কিন্তু কেউই জানতো না। তো এরা সবাই একটা কথাই জানে যে মনি আমার সঙ্গে পালিয়ে গেছে, আমি মনি নিয়ে পালিয়ে গেছি। তারা কেউই জানে না যে আমার ছোটো ভাই হাবিব জেনে শুনেই আমাকে মনিকে আমার হাতে তুলে দিছে। পরে মনিকে নিয়ে আমি তখন ডিরেক্টলি ঢাকায় চলে যাই, ঢাকায় আমি যে গার্মেন্টসে চাকরি করতাম সেই গার্মেন্টস এরিয়াতে চলে যাই। ওইখানে যাওয়ার পরে মনি তখন আমাকে কিছু টাকা দেয় এবং টাকা দিয়ে বললো যে তুমি এই টাকাগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করো, নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা তুমি করো। তো ওই টাকাগুলো দিয়েই আমি তখন এখানে ওই যে এলাকায় থাকতাম ওই এলাকাটা একটু বস্তির মতো, সেই এলাকার মধ্যে আমি তখন একটা ব্যবসা দাঁড় করাই, ব্যবসা করতেছি, মনির সঙ্গে থাকতেছি। আসলেই ভাই আমি ওর সঙ্গে রাত কাটে, আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কও হয়, বাট ওর মাঝে আসলে এগুলো কিছুই নাই। ও আমাকে বলে যে দেখো, যেই লোকটা একটা কুসংস্কার উঠাই দিছিল যে আমার কামড় খেয়ে মারা গেছে, আমি শিওর তারে সাপেই কাটছে। আমাদের ঘরে সবসময় মাঝে মাঝে আমরা রাতের বেলায় ঘুমাইলে সাপের ওই ফোসফোসানি শব্দ পাইতাম, এবং সাপে যে ইঁদুর ধরলে ইঁদুর যে একটা সাউন্ড দেয় সেটাও আমরা পাইতাম। এবং যেই ঘরের মধ্যে ওই লোকের সঙ্গে আমার বাসর হয়েছিল, মূলত সেই ঘরের মধ্যেও কিন্তু একটা ভয়ানক সাপ আমি অনেকদিন দেখেছিলাম। তো আমি শিওর যে ওনারের সাপেই কাটছে। তো আমি তখন যাই হোক, এগুলো তো সব মীমাংসা হয়ে গেল। পরে আমি ওর সঙ্গে থাকতেছি, আমার আব্বা আম্মা তখন আমার উপরে রাগ, সবাই তখন, শুধু আমার বোন আর বোন জামাই ব্যতীত আমার পরিবারের সবাই তখন আমার উপরে রাগান্বিত, কেউ আর আমার সঙ্গে কোনো কথা বলে না। এইভাবে মনির সঙ্গে আমি ঢাকাতে ভাড়া বাসায় প্রায় 2 বছরের মতো ছিলাম। তো এরই মাঝে আমার ছোটো ভাই তখন আরেকটা বিয়ে করে। ছোটো ভাইয়ের সাথে মূল কথা আমার মনির বনাবনীনতা হচ্ছিল না। মনি আর আমার ছোটো ভাই বিয়ে করছে ঠিক আছে, 3 বছর ছিল ঠিক আছে, কিন্তু তাদের দুজনের মাঝে এক ধরনের কি জানি বলে একটা মিসিং থেকে গেল। মনিও কোনোদিন আমার ছোটো ভাইয়ের আপন হইতে পারলো না, আমার ছোটো ভাইও মনির আপন হইতে পারলো না, যার কারণে আজকে 3 বছর পরেও মনি আবার আমার সঙ্গে চলে আসে। যাই হোক, এরকম করে আমি তখন ব্যবসা বাণিজ্য করতেছি এবং করতে করতে প্রায় 2 বছর ঢাকা শহরে মনির সঙ্গে থাকি। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমার ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে যায়, ব্যবসার অবস্থা খুব বাজে হয়ে যায়, টিনকাম ওভাবে হচ্ছে না, এবং খুবভাবে হচ্ছে আমি ব্যবসাতে প্রচুর পরিমাণে লস খাই। যেখানে দোকানটা দিয়েছিলাম ওই দোকানটাতে আমি প্রচুর পরিমাণে লস খাই, এবং লস খাওয়ার পরে আমার যে পুঁজি ছিল আমি মোটামুটি পুঁজির সবটাকে প্রায় শেষ করে ফেলি। তাই আমি মনিকে বলি যে মনি, তুমি একটা কাজ করো, তোমার আব্বুর সঙ্গে কথা বলো, বইলে দেখো যে আমার কিছু টাকা টুকা এনে দেওয়া যায় কিনা। মনি তার আব্বুর সঙ্গে কথাবার্তা বলে, এবং এর আব্বা একটা কথাই বলে যে আমি তোর ছায়াও কখনো দেখতে চাই না, তুই যে আমার মেয়ে এটা আমি আর কখনোই স্বীকার করি না, তুই যেহেতু এরকমই একটা ঘটনা ঘটাই ফেললে, আবারও সেই বদমাইশের সঙ্গে পালাইছিস, আমি তোর আর মেয়ে বলে গণ্য করি না। মনির বাবা তখন এক কথায় সম্পূর্ণভাবে মনির কাছ থেকে নিজেকে সরাই নিল, উনি আর মনির কথা শুনতেই পারে না। এই অবস্থার মধ্যে আমার এতে তো ব্যবসা চলে গেল, আমি খুব বিপদে পড়ে গেছি, এতটাই বিপদে পড়ছে যা বলার মতো না। ঠিকমতো বাসা ভাড়া দিতে পারি না, থাকতে পারি না, খাইতে পারি না। এর ভিতরে আমি যেখানে দোকান দিছি, দোকানের সামনে একটা মাজার আছে, মাজারের নামটা ভাই নাই বলি, একটা মাজার, ওই মাজারের ভিতরে আপনার উরুস হইতো। তো একদিন রাতে ওইখানে একটা উরুস শরীফ হয়, আপনার ভান্ডারীদের মতো করে একটা উরুস হয়। তা মনি আমারে বলে যে চলো না আমরা ওইখানে একটু যাই। তা আমি বললাম যে যাইবা? বলে যাবো। তাই আমি বললাম যে ঠিক আছে চলো। তখন কিন্তু মনির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালো সম্পর্ক, কোনো খারাপ কোনো কিছুই নেই, আমরা দুজনে বেশ ভালো আছি। তো ওরে নিয়ে আমি তখন ওই মাজারটার মধ্যে গেলাম, এবং মাজারটার মধ্যে যাওয়ার পরে ওই মাজারের যিনি খাদেম আছে উনি ওরে দেখছে। দেখার পরে আমারে বলতেছে যে ওইখানে আমার সঙ্গে দেখা হয়েছে, আমার ওয়াইফকে দেখছে। এর পরের দিন আমি যখন দোকানে বসে আছি, দোকানে তখন নামমাত্র বসে আছি, দোকান কিন্তু ওভাবে চলে না, এই লোক তখন আমার দোকানে এসে বলতেছে এটা কি তোমার বউ ছিল, গতকালকে রাতে নিয়ে গেলা? আমি বললাম জি হ্যাঁ আমার বউ ছিল। তখন সে আমাকে একটা প্রস্তাব দেয় যে তোমার একটা প্রস্তাব দেয় যে দেখো তুমি এটা রাখতে পারো কিনা। আমি বললাম কি? বলে আমি তোমার বউর মধ্যে যেহেতু একটা আধ্যাত্মিক চেহারার একটা ভাব আছে,
দেখতে যাতে একটু আধ্যাত্মিক লাগে, একটু ভয়ঙ্কর লাগে, তোমার বউকে লাল কাপড় পেঁচিয়ে আমি আমার মাজারের সামনে বসাবো এবং সেখানে আমাদের মাজার থেকে একটা এক্সট্রা ইনকামের জায়গা তৈরি হবে, সেখান থেকে আমি তোমাকে কিছু টাকা দিব, তোমার ওয়াইফকে এবং তোমাকে, তুমি এটাতে রাজি আছো কিনা। তখন আমার কাছে মনে হলো, একে তো দোকান চলে না, দোকানে ব্যবসা বাণিজ্য হয় না, তার উপরে যদি আমার বউ মাজারে বসে থাকে এবং সেখান থেকে যদি আমার বউকে দিয়ে লোক কোনো ইনকাম করতে পারে, টাকা পয়সা কামাইতে পারে, আমাদেরকে যদি টাকা দেয়, তাহলে খারাপ কি। আমি ওই খাদেমের প্রস্তাবে তখন রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গিয়ে আমি তখন আমার বউরে বললাম যে এই ঘটনা, তুমি এটা করবা কিনা। আমার বউ মুখের উপরেই মানা করলো যে না। ও আমারে বলে, আমি কোথাও চাকরি করব, তুমি দেখো আমার কোথাও চাকরি দিতে পারো কিনা। তাই আমি বললাম, তোমার চেহারার যে আকৃতি বা তোমার ভিতরে তোমাকে দেখতে যেরকম একটা সাপুরে মনে হয়, তা এরকমভাবে তো আসলে কেউ তোমাকে গ্রহণ করবে না, বা কোথাও আমি তোমাকে চাকরি দিতে পারবো না, কেউ তোমাকে চাকরিতে নিবে না। ও আমাকে বলে যে না, আমি মাজারে এইভাবে কাপড় পেঁচিয়ে থাকবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারবো না। তারপর আমি বললাম যে না, তোমার এটা করাই লাগবে। আমি তখন চাপ দিলাম লোভে পড়ে, এবং এইভাবে চাপ দেওয়ার পরে মনি তখন ওই মাজারে বসতে শুরু করলো। চাপ দিছি পরে মাজারে বসছে এবং লাল কাপড় পেঁচিয়ে ও তখন মাজারে বসে থাকতো। ওর চেহারাটা দেখতে অবিকল, কিন্তু একটু ভয়ানক ছিল, যার কারণে দেখা যায় ও যখন মাজারে বসতো তখন অনেক মানুষ ওরে টাকা পয়সা দিত। বিশেষ করে ওরে দেখার জন্য অনেক মানুষে মাজারে আসতো, মাজার জিয়ারাত করতো, এবং ওর সামনে অনেক বড় একটা ডেক্সি দিয়ে রাখতো, আপনার লাল কাপড় পেঁচিয়ে একটা অনেক বড় ডেক্সি দিয়ে রাখতো, এবং ওই ডেক্সির মধ্যে মানুষজন টাকা দিত। এরকমভাবে ওকে দিয়ে তখন এই লোকে ব্যবসা শুরু করে। এভাবে প্রায় মনি 2 থেকে 3 মাসের মতো ওখানে কাজ করে, এবং 2-3 মাস পরে মনি আমারে বলতেছে, আমার ওখানে যেতে ইচ্ছে করে না, আমার সঙ্গে ভয়ানক কিছু হচ্ছে, আমার সঙ্গে খারাপ কিছু হইতেছে, আমি বুঝতেছি, তুমি একটা কাজ করো, তুমি আমারে এখান থেকে নিয়ে আসো, আমি এখানে কাজ করব না। আমি তখন বললাম, কি হইতাছে? ও বলে, আমার সঙ্গে এমন কিছু হইতাছে, আমি এগুলো তোমাকে মুখ থেকে বলতে পারবো না। আমি বললাম, আরে আমি তোমার দিনের বেলায় সকালে ওখানে দিয়ে আসি, রাতের বেলায় আমি তোমাকে নিয়ে আসি, তা দিনের বেলায় তোমার সঙ্গে কি হয়? এবং তুমি তো মাচারের ওই কোণার ভিতরে বসে থাকো, এখানে তো কেউ তোমার শরীরেও হাত দেয় না, কেউ তোমার সাথে ঠিকমতো কথাও বলে না, তুমি তো তোমার কাজ করো, তা তোমার সমস্যা কি? ও আমাকে বলে, আমার এমন সমস্যা, যে সমস্যার কথা আমি তোমাকে বুঝাইতে পারবো না বা তোমাকে বলতে পারবো না, বাট আমি শুধু তোমাকে একটা কথাই বলি, তুমি যদি পারো আমাকে এখান থেকে সরাই নিয়ে আসো, আমি এখানে আর বসতে চাই না। তখন আমি প্রতিদিন টাকা পাইতাম ভাই, পার ডে প্রায় 2000-3000 টাকার মতো পাইতাম। তখন তো মাথা ঠিক নেই, এতগুলো টাকা প্রতিদিন পাইতেছি, তাহলে ও মানা করতেছে, না আমি ওর মানা মানবো না। আমি বললাম যে না, তোমার এটা করাই লাগবে, আরও চাপ দিতেছি। ও তখন আমাকে বলতেছে, আমি তোমাকে বারবার বলতেছি আমি এটা করব না, আমাকে এখান থেকে সরাই নাও, আমি এটা করব না। আমি ওর কোনো কথাই শুনতাম না শুই না, আমি ওর এখানে বসাইতাম। তো খাদেম আমারে বলতো, তুমি তোমার বউর কথা শুনো না, তোমার বউ যাই বলে, যেটাই বলে, তুমি তোমার বউর এখানে রাখো। তা আমি তখন তার এই জায়গাটার ভিতরে ওরে বসায় রাখতাম। এইভাবে প্রায় অনেকগুলো মাস তখন কেটে গেল। তো একটা পর্যায়ে হলো কি, ও নিচ থেকে ওখানে গিয়ে বসে থাকে, মধ্যে দিয়ে কিন্তু মানা করে, আমি যাব না, আমি এটা করব না, বা আমাকে এখানে পাঠায়ও না, আমার সঙ্গে রাগারাগি করে, ঝামেলা করে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে ও নিচ থেকেই চলে যায়, সকালবেলা চলে যায়। এরকম করতে করতে মাঝে মাঝে ও রাতের বেলা আসতে চায় না। আমি যখন বলি যে আরে রাতের বেলায় তুমি এখানে থাকবা কেন, রাতে তো এখানে থাকার দরকার নাই, তুমি চলো। ও বলে যে না, আমি রাতে যাবো না, আমি থাকবো। তো খাদেম বলে, যেহেতু থাকতে চায় থাকুক, জোরাজোরি করো না, সকালে তো আবার আসাই লাগবে। তা আমি ওরা রাতের বেলা এরকম আনতাম না। তো এরকম করে করে আমি কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন নিয়ে নিতাম। এই করতে করতে একটা পর্যায়ে দেখা গেল ও মানসিকভাবে অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেল। অ্যাবনর্মাল বলতে কি, আমি আপনাকে খুলেই বলি, ও যে জায়গার মধ্যে বসে আছে, ওইখানের মধ্যে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এবং ওই জায়গার মধ্যেও থাকে। এক কথায় মানসিক রোগী হয়ে গেছে। ওরে একজনে ধরে নিয়ে গোসল করাইলে গোসল করে, আবার খাওয়াই দিলে খায়, নিলে ও খায়ও না। ধরেন আপনার খাওয়াই দিতেছেন, তো ও খায়ও না। এবার খাওয়াই দিলে খায়, নাহলে ক্ষুধা লাগছে এটাও বলে না। আপনি সারাদিন এক গ্লাস পানিও দেন, ও পানিও চাইবে না। তো এনিমে যে খাদেম আমারে বললো, ওর উপরে নাকি ভালো কোনো কিছু আসছে বা ওর সঙ্গে ভালো কিছু হইতেছে, আমি যাতে টেনশন না করি। আমাকে বললো, তুমি চুপ থাকো, সে ভালোই থাকবে। তা আমি আরোই চুপ থাকলাম। এভাবে প্রায় 1 বছরের মতো কেটে গেল। 1 বছরের ভিতরে ওই মাজারটা অনেকটা জমজমাট হয়ে গেল, বিশাল পরিমাণে জমজমাট। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, এবং সবাই তখন এই মাজারে টাকা পয়সা দেয়, এবং আমি এরকম দেখতেছিলাম। তো একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমি সম্ভবত আমার বউকে হারাই ফেলতেছে। আমার ভিতরে জিনিসটা মনে হলো যে আমি সম্ভবত আমার বউকে হারাই ফেলতেছি, আমার বউ সম্ভবত এখানে থেকে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পরে আমি ওকে জোর করে এখান থেকে নিয়ে আসতে যাই, কিন্তু আসতে চায় না।
আমি ওকে জোর করে আনতে চাই, কিন্তু এখান থেকে আসতে চায় না। মানে মাজারের গেটের, মানে মাজারের এরিয়ার বাইরেও আসতে চায় না। এই জায়গার মধ্যেই বসে ও চিল্লাচিল্লি করে, বা এখানেও বসে থাকে ডেস্কের মধ্যে। আমি তখন নিরুপায় হয়ে তখন আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে যেহেতু আমি ওকে আর এখান থেকে আনতে পারি না, আমার বোনকে, বোন জামাইকে, ওর বাবা মাকে সবাইকে জানালাম। তো একটা পর্যায়ে সবাই আমাকে সাপোর্ট করছে, ওর বাবা মা থেকে শুরু করে যারা আছে সবাই। এবং এরপরে ওর আব্বা আম্মা, আমার ভাই, আমার ভাইয়ের নতুন বউ, সবাই সাপোর্টে আমি সবাইকে নিয়ে তখন ঢাকায় আসি। ঢাকায় আসার পর আমরা তখন প্রশাসনের আশ্রয় নিই। মানে প্রশাসনের আশ্রয় নেওয়ার পরে এক কবিরাজের মাধ্যমে ওকে আমরা টাইনা টুইনা অনেকভাবে মাজার থেকে তখন আমাদের গ্রামের বাইরে রংপুরে নিয়ে যাই। তো রংপুরে নিয়ে যাওয়ার পরে আমি ওকে নিয়ে আসি আপনার 2012 সালে। 2012 সালে 12 কি 13 এরকম টাইমে আমি তখন ওকে ঢাকা থেকে নিয়ে আসি, ওই মাজার থেকে নিয়ে আসি। এবং মাজার থেকে আনার পরে আজকে প্রায় এতগুলো বছর কেটে গেল, এতগুলো বছর প্রায় এক যুগের মতো কেটে গেছে, বাট আমি ওর মাঝে কোনো পরিবর্তন দেখি না। আজকে প্রায় 12 বছর পরে ও একই রকম আছে। লোকমা তুলে ভাত তুলে দিলে খায়, ঘুমাইতে গেলে ঘুমায়। আমরা ওকে এমন কোনো জায়গা নাই যে নিয়ে যাইনি, হুজুর কবিরাজ থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গেছি, কিন্তু ওকে আমরা আর ভালো করতে পারি নাই। বিভিন্ন কবিরাজে বলা বলি করে ওই খাদেম নাকি ওকে নষ্ট করেছে, ওর উপরে খারাপ জিন দিয়ে দিছে। এবং এমন কিছু ঘটনা আমি রাতের বেলা ওর সঙ্গে ঘটতে দেখি, যেটা আসলে আমার স্ত্রীও এখনও আছে, যার জন্য বলতে চাই না। ওর সঙ্গে খারাপ কোনো সম্পর্ক হয়, এগুলো আমি দেখি। তো ভাই আমি আসলে হুজুর কবিরাজ কোনো কিছুই বাদ রাখি নাই, প্রায় সব জায়গায় নিয়ে গেছিলাম, কিন্তু আমি ওকে ভালো করতে পারি নাই। তো সবশেষ আমি আমার এক দুঃসম্পর্কের ভাবির মাধ্যমে আপনার এই চ্যানেলের ঠিকানাটা পেলাম এবং আমি আপনার সঙ্গে যুক্ত হলাম। সেখানে আমি আপনাকে ইমোতে অনেক কল দিয়েছিলাম, ইমোতে আপনি তো দেন নাই, যার কারণে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে ইমোতে আমি আমার কথা, আপনাকে ইমেইলে আমি আমার কথাগুলো লিখে পাঠাইলাম। যদি পারেন মেহেরবানি করে আমাকে একটা ভালো কবিরাজের সন্ধান যদি আপনার কাছে থেকে থাকে যদি দিতে পারেন, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। আমাদের এখন ঠিক টাকার কোনো অভাব নাই, কারণ দীর্ঘ বছর ওখানে থাকার পর আমরা অনেক টাকা পয়সাই পাই এবং ওর আব্বার জমি জমা প্রায় সব কিছুর মালিক আমি। কিন্তু আমার একটাই দুঃখ যে আমি বউটাকে ভালো করতে পারি না। আমি আমার বউকে ভালো করতে চাই এবং সর্বোপরি আমি আল্লাহ তাআলার কাছে তওবা পাঠ করে ক্ষমা চাই, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। আপনি মেহেরবানি করে যদি পারেন আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ হেলাল হোসেনের জীবনের এই তাজ্জব ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। সত্যি আমার কাছে বিষয়টা অবাক লেগেছে যে দেখেন, এই গ্রামে বিশেষ করে গ্রামের এই কুসংস্কারগুলো অনেক হয়ে থাকে। আমরা দেখতে পাই যে গ্রামের অনেক মহিলা আছে, আমাদের গ্রামেও একজন আছে এরকম। ওই মহিলাকে দেখলে সবাই ঘরে দরজা বন্ধ করে দেয়, যে এই মহিলা যদি দেখে তাহলে দিন খারাপ যাবে। সকালবেলা কেউ এই মহিলাকে দেখলে গালাগালি শুরু করে যে আপনি আমার সামনে পড়লেন কেন। মানে সে খারাপ মহিলা, মানে খারাপ বলতে তার দিকে তাকালে তার দৃষ্টি যদি কোনো দিকে পড়ে তাহলে ওই 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 জিনিস শেষ, মানে ধ্বংস হয়ে যায়। এরকম অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে। তেমনি কুসংস্কার ছিল মণিকে নিয়ে। সাপের কামড়ে তার প্রথম স্বামীর মৃত্যু হয়, কিন্তু সেটাকে মণির কামড় বলে চালিয়ে দেয়, কারণ মণির চেহারা দেখতে কিছুটা সাপের মতো ছিল। তো গ্রামের ওই কুসংস্কারের কারণে নষ্ট হয়ে গেল অনেকগুলো জীবন একসঙ্গে। আর হেলাল ভাই বরাবরের মতো একজন লোভী মানুষ ছিল প্রথম থেকেই, এবং শেষ পর্যন্ত তার লোভের বলি হলো তার আদরের বউ মনি আক্তার। যেটা হয়েছে সেটা কল্পনার বাইরে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি প্রত্যেকটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে আপনারা যেন এই গল্প থেকে কোনো কিছু শিখতে পারেন। যদি এই গল্প থেকে আপনি কোনো কিছু শিখেন তবে আমার গল্প বলা সার্থক, আর আপনার 1 ঘন্টা দিন আমার সঙ্গে থাকাটাই সার্থক। প্রিয় বন্ধুরা, এই গল্প কেমন লেগেছে এবং গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে বিদায়, আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।